যায়নি। মাই গড। আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান। রেকর্ডিং স্টার্ট করে দিলাম। আচ্ছা, আমি কত অবধি বলেছি? আমি কিছুটা শুনতে পেরেছেন? আহ, কিছুটা শুনতে পেরেছেন? ওই সপ্তমে রাহু নিয়ে বলছিলেন, ওখানেই স্টপ হয়ে গেছে, কিছু শুনতে পাইনি। আমি বলে যাচ্ছি, এদিকে মাইকটা অফ ছিল। যখন এরকম সমস্যা হবে না, কেউ লিখবেন, হ্যাঁ, লিখবেন মাইকটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বলি, সপ্তমে রাহু, রাহুটা এই পর্যন্ত শুনেছেন নিশ্চয়ই যে রাহু সপ্তমে থাকা মানে ম্যারেজ লাইফে একটা ডিস্টার্ব ক্রিয়েট করবে। কিন্তু ধন দৌলতের দিক থেকে আপনাকে একটা মেজর একটা সাকসেস দেবে। এবং রাহু কি করে, রাহু সবসময় কি করে, আপনাকে ডিভাইন মাইন্ডেড করে। তো ন্যাচারালি সেটা কি হবে, আপনার লাইফ পার্টনার চুজ করতে গেলে আপনার লাইফে একটা মেজর প্রবলেম ক্রিয়েট হবে। এটা হচ্ছে রাহুর মেন পার্ট। আর দ্বিতীয়ত কি হবে, আপনি বিটিং, শেয়ার মার্কেট, ঠিক আছে, এই সবে যদি কোনো সময় জড়িয়ে পড়েন বা লটারি, তাহলে আপনার লাইফে কিন্তু সাকসেস দিন দিন কমতে থাকবে। ঠিক আছে, এমনকি আপনার মানিটারি লসও হতে পারে এবং ফেস লসেসও হতে পারে। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে রাহু সেভেন্থ হাউসে দেয়, সেটা হচ্ছে আপনাকে প্রচণ্ড পরিমাণে হেলথ ইস্যু দিয়ে দেবে। এটা কিন্তু রাহু সেভেন্থ হাউসে খুব পরিমাণে এফেক্ট ফেলে। তো রাহু কি শুধু অনলি সেভেন্থ হাউসে একা আছে, না সঙ্গে কেউ আছে? একাই আছে। রাহু রেমেডিটা করবেন, ঠিক আছে। আর ম্যারেজ লাইফ নিয়ে একটা মারাত্মক ডিস্টার্ব ক্রিয়েট হবে। মানে ব্যাপারটা হচ্ছে, আপনি একটু আগে বলছিলাম যেটা, যে আপনার লাইফে আপনি হয়তো যাওয়ার, এখন বাড়ি থেকে বেরিয়ে আজকে চিন্তা ভাবনা করলেন, আজকে শ্যামবাজারে গিয়ে কিছু কেনাকাটা করব, কেনাকাটা করে জিনিসগুলো নিয়ে বাড়ি আসবো। কিন্তু কি, বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ আপনি ধর্মতলার বাসে উঠে পড়লেন। শ্যামবাজার এক জায়গায়, ধর্মতলা এক জায়গায়। ন্যাচারালি কি হচ্ছে, আপনি ভাবছেন একটা, কিন্তু আপনি করছেন আরেকটা। এটা কিন্তু রাহু করায়। আচ্ছা। ঠিক আছে, এই প্রবলেমগুলো ফেসেস করায়। আচ্ছা, এখানে শুরু করছি। আচ্ছা, নতুন আজকে আমাদের ক্লাসে অনেকেই আছে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজ এই ক্লাসটা শুরু করছি। আপনারা এখানে এসছেন, এর জন্য একান্ত অভিনন্দন। আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম গৌরব জে সাহা, আমি একজন বাস্তু কনসালটেন্ট অ্যান্ড নিউমোলজিস্ট, ঠিক আছে, এবং প্লামিস্ট। তো সেক্ষেত্রে একটা জিনিস বলি, আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জুডিয়াক সাইন। দেখুন, আমরা যখন এই পরিস্থিতিতে বা পরিবেশে কাজ করতে নেমেছি, আজকে কেউ হয়তো এখানে অ্যাস্ট্রোলজি নিয়ে অনেকটা দূর জানেন, কেউ নতুনত্ব, তাই সবাইকেই একটা কথা বলছি, সবাই এখানে বন্ধুর মতন এবং ফ্যামিলি ফ্রেন্ড হিসাবে মিশবেন, কাজ করবেন। আমার এই হিস্ট্রিতে আমার স্ট্রিক্টলি বলা আছে সবাইকে, যে এখানে কোনো বাধা নেই, বিপত্তি নেই, যে একে অপরের সাথে কথা বলা, একে অপরের সাথে মেশা, যেটা আদার্স ইনস্টিটিউটে কী আছে আমি জানি না, অনেক জায়গায় হয়তো বাউন্ডেশন থাকে। সবাই ডিসকাস করবেন, গ্রুপটা তার জন্যই করা, আজকের পর থেকে গ্রুপটা ওপেন করে দেবো। সবাই ডিসকাস করতে পারবেন, সবাই গ্রুপে মেসেজ করতে পারবেন, যার যা জানার সেটা জানবেন। যদি কিছু আমার তরফ থেকে জানার দরকার হয়, অবশ্যই পিন করবেন আমাকে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটাই কথা, আজকের ক্লাসে আপনারা সবাই এসছেন, এর জন্য আন্তরিকভাবে অভিনন্দন এবং আপনাদেরকে কুর্নিশ জানাই। দ্বিতীয়ত হচ্ছে, এই যে জোডিয়াক সাইন, এই জোডিয়াক সাইন থেকে আমরা একটা মানুষের লাইফের 90% বিচার করতে পারি। কেন 100% না? কিছু ক্ষেত্রে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এগুলো একটা এফেক্ট করে। তা সেগুলো আমরা শিখবো, জানবো, সেগুলো আমাদের অ্যাস্ট্রোলজি পার্টে। বাট আমরা কি করছি, আমরা ছোট 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 ভাগে এই কোর্সগুলো শিখবো, যাতে আমরা আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা প্রেডিকশান করতে পারি। ঠিক আছে। কীরকমভাবে প্রেডিকশান, কীরকমভাবে প্রেডিকশান আমরা টোটালটাই হচ্ছে এই জোডিয়াক সাইন দেখে একটা মানুষকে আমরা জাজমেন্ট করতে পারি। দেখুন, অনেকের সময়টা হয়তো ঠিক মতন জানে না, ঠিক আছে। এবার এই সময় না জানার ক্ষেত্রে একটা সমস্যা কি ক্রিয়েট হয়, যে তাদের গ্রহ নক্ষত্রের অবস্থানটা চেঞ্জেস হয়ে যেতে পারে। কিন্তু সব থেকে হাই মুভিং প্ল্যানেট হচ্ছে মুন। মুন একটা রাশিতে 2.5 দিন থাকে, কারণ 28 ডেজের মধ্যে টোটাল প্ল্যানেটটাকে ঘোরে। তা সেক্ষেত্রে এইটাই বলা, যে মোটামুটি এক্স্যাক্ট ডেট অফ বার্থটা যদি কারো জানা থাকে, তাহলে আপনি তার রাশিটাকে বার করতে পারবেন। রাশিটা বার করে সেই ব্যক্তির একটা ওভারঅল প্রেডিকশান আপনি করতে পারবেন। এবং নিউমোলজি শেখা থাকলে আপনি ডেট অফ বার্থ থেকে তার দশা, প্রত্যন্ত দশা, অন্তর্দশা, যাবতীয়গুলো বার করে সমস্তটাই তাকে প্রেডিকশান করতে পারবেন।
এখানে অনেকেই আছেন যারা নতুন, একটু বলবো সবাই একটু মাইকটা অন করে সবাই যদি একটু নিজেদের পরিচয়গুলো দিয়ে দেন, তাহলে আমাদের সবার সাথে সবার মিলতে এবং কাজ করতে সুবিধা হবে। এক এক করে আমি নাম বলছি। অশোকবাবু, একটু আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করুন। অশোক তো আসছে না, আওয়াজটা আসছে না। অশোকদার মাইকে মনে কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, স্বস্তিক। অশোকদার মাইকটা মনে প্রবলেম হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি পথিক চক্রবর্তী ওর স্বস্তিক রাজ চক্রবর্তী। আমি বাঁকুড়া জেলাতে থাকি। আর অকাল পিন নিয়ে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো আজকে স্যারকে পাওয়ার পর কিছুটা জিনিস জানার পর স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও অনেক অনেক প্রণাম জানাই। ধন্যবাদ এভরিওয়ান। হ্যাঁ, প্রসূন বাবু। হ্যাঁ, প্রসূন বাবু লাইনে আছেন? আচ্ছা, রাজেশ খান। আছি আছি, কিন্তু আমি একটু ইয়েতে আছি, পরে কথা, আমি পরিচয়টা করে নেবো। হ্যাঁ, রাজেশবাবু বলুন। হ্যাঁ, নমস্কার স্যার। আমার নাম রাজেশ খান, আমি বাঁকুড়া জেলায় থাকি। খুব অল্প সময় হয়েছে আমি এই ফিল্ডে যুক্ত হয়েছি এবং অনেক কিছু শিখতে পেরেছি এবং ভবিষ্যতেও আরো অনেক কিছু শিখতে চাই। ধন্যবাদ। হ্যাঁ, কুণাল বাবু। নমস্কার স্যার, আমি মধ্যগ্রাম থেকে বলছি। ঠিক আছে, আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে। ঠিক আছে, এবং আমি বেশি কথা বলবো না, তাতে আমি অনুষ্ঠানটা থেকে মানে শুনতে অনেক অসুবিধা হবে। ঠিক আছে, আমি শুনছি। নমস্কার। কাকুলি ম্যাডাম। হ্যালো স্যার, আমি কাকলি চক্রবর্তী বলছি কন্যাকুমারী থেকে। আচ্ছা, মিস্টার দেবনাথ। আমি হাবড়া থেকে বলছি, সুরজিৎ দেবনাথ। ঠিক আছে, আমরা যে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে, আমরা যে জায়গাটায় আমি ছিলাম সেই জায়গাটা আবার ফিরে যাই। প্রথমত হচ্ছে আমরা আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে জোডিয়াক সাইন। এই জোডিয়াক সাইন থেকে আমরা যে কোনো মানুষের, শুধু জোডিয়াক সাইন থেকে আমরা তাদের লাইফের 80 to 90% প্রেডিকশান আমরা করতে পারবো। ঠিক আছে, এই প্রেডিকশান দিয়ে আমরা তাকে কি অ্যাটলিস্ট সেই মানুষটাকে কি ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য, তার লাইফে কি কি ডিজায়ার সে ফুলফিল করতে পারবে, কি কি সে পেতে পারে এবং কি কি সে না পেতে পারে, তার একটা ডিটেলস জানতে পারবো। তার বৈবাহিক জীবন কীরকম হবে, তার ফ্রেন্ডলি জীবন কীরকম হবে এবং তার শৈশবকাল কীরকম থাকবে, পুরোটাই আমরা জানতে পারবো। ঠিক আছে, এই জোডিয়াক সাইনের দ্বারা। এই জোডিয়াক সাইন থেকে আমরা একটা জিনিস সবথেকে বড় প্রেডিকশান করতে পারি, সেটা হচ্ছে জোডিয়াক সাইনের দ্বারা আমরা যে কোনো মানুষের ওভারঅল একটা স্ট্রাকচার তৈরি করতে পারি, কিন্তু 100% আমরা কখনোই প্রেডিকশান দিতে পারবো না। বিকজ প্রত্যেকটা গ্রহ রাশি নক্ষত্রের একটা নিজস্ব নিজস্ব অবস্থান থাকে। সেই অবস্থানে যখন তার প্রভাব পড়ে, সেই প্রভাবে একটা আলাদা এফেক্ট তৈরি করে। তাই এখান থেকে একটা জিনিসই আপনাদেরকে প্রতিস্থাপন করব, আমাদের টোটাল রাশি কটা সবার কি জানা আছে? জানা থাকলে বলুন। বলুন। 12টা। ভেরি গুড। আচ্ছা, সবাই একটা একটা করে নাম বলুন তো পরপর, সবাই একটা করে বলুন। বৃশ্চিক রাশি। ভেরি গুড। কত নম্বর জানা আছে বৃশ্চিক রাশি কত নম্বরে? না স্যার। আচ্ছা, লিখুন আর আজকে একটা সবাইটা নোট করুন। হ্যাঁ, আচ্ছা, বৃশ্চিক রাশিও যখন বললো, বৃশ্চিক রাশিটাকে আপনারা লিখুন 8 নম্বরে। বৃশ্চিক রাশি, এর অধিপতি গ্রহ লিখুন মঙ্গল। ঠিক আছে, আজকে আপনাদের কিন্তু আমি অ্যাস্ট্রোলজিরও একটা পুরোটাই একটা জাজমেন্ট দিয়ে দেবো, যেটা আপনাদের আগামী দিনে আরও সুবিধা হবে এবং নেক্সট যখন আমাদের এই যে এটা যখন ফুল কোর্সটা আসবে, সেই কোর্সটাতেও আপনাদের অনেকটাই এগিয়ে থাকবেন। আচ্ছা, কোথায় আমি 8 নম্বর বললেন। আচ্ছা, আরেকটা রাশির নাম বলুন কেউ একজন। টোটাল 12টা রাশির মধ্যে একটা রাশি বলেছেন। স্যার সিংহ। সিংহ। সিংহ বা লিও। লিও কত নম্বরে? 5 নম্বর স্যার। ভেরি গুড, ভেরি গুড অশোক দা, ভেরি গুড।
হ্যাঁ এবার ঠিক আছে, অসুবিধা সাউন্ড আসছে। আচ্ছা তাহলে লিখুন সিংহ 5 নম্বরে। আচ্ছা সিংহর কোন প্ল্যানেটের অধিপত বলুন তো? রবি স্যার। রবি সান। ভেরি গুড। আচ্ছা আরেকটা কেউ বলুন, সিংহ হয়ে গেল, 5 নম্বর হয়ে গেল, স্যার 8 মেষ নম্বর হয়ে রাশি। গেল। সবাই একটা একটা করে বলুন, সবাই একটা একটা করে বলুন। স্যার মেষ রাশি। আচ্ছা ঠিক আছে, আপনি বলে দিয়েছেন, এরপর আর বলবেন না। মেষ রাশি। মেষ রাশি হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, ঠিক আছে। আচ্ছা তারপর একজনকে বলুন, কেউ একজন। বিশ্ব রাশি। বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে আমাদের প্ল্যানেটের সেকেন্ড রাশি। এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আচ্ছা তারপরে বলুন কেউ একজন। আচ্ছা আমার আওয়াজগুলো স্পষ্ট আসছে তো? শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্যার, প্রবলেম নেই, ক্লিয়ার পরিষ্কার আছে। আসছে স্যার, পরিষ্কার আসছে স্যার। স্যার বৃষ রাশিতে কত নম্বর বলুন স্যার? 2 নম্বর, বৃষ রাশি 2 নম্বর, ঠিক আছে। তারপর একজন কেউ বলুন, কাকুলিদি বলুন একটা রাশি। দেবনাথ একটা রাশি বলুন। আচ্ছা আমি বলে দিচ্ছি আপনারা কর্কট রাশি। কর্কট রাশি। কর্কট রাশি কত নম্বর রাশি আমাদের জানা আছে? না। 4 নম্বর রাশি। এটা হচ্ছে মায়ের রাশি। মা মানে হচ্ছে চন্দ্র, ঠিক আছে। 5-এ বাবা মানে সূর্য বা সিংহ, কর্কটে মা বা চন্দ্র। চন্দ্র হচ্ছে 4 নম্বর রাশি, ঠিক আছে। আচ্ছা তারপরে কেউ জানা আছে? 3 নম্বরটা বাকি আছে না। 3 নম্বরে কি আছে? মেষ, বৃষ, ধনু। না। মিথুন রাশি। মিথুন রাশি। ভেরি গুড, ভেরি গুড। 3-এ মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি কে বলুন তো? বুধ, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 হয়েছে। 6 নম্বরে কে আছে? কন্যা রাশি স্যার। ভেরি গুড। কন্যা রাশির অধিপতি গ্রহ কে? শুক্র। বুধ। না না, বুধ বুধ স্যার, ভুল হয়ে গেল। আচ্ছা 7 নম্বর কে আছে? একটু আগে নামটা বলে দিন কেউ একজন। তুলা তুলা ভেরি গুড। তুলা রাশির অধিপতি গ্রহ কে আছে? শুক্র। শুক্র। ভেরি গুড। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? একটু আগে কল করলাম। স্যার ওই বাচ্চা আছে তো সামনে, এই সামলাতে হয় একটু। না না, এইটুকু যে করছেন আপনারা আজকের ডেটে, হোম মহিলারা আপনারা ঘরের সমস্ত কাজ সেরেও যে জীবনে একটা নিজেদেরকে কিছু করার চেষ্টা করছেন, এর জন্য আপনাদেরকে আমি জানাই কুর্নিশ। সত্যি আপনাদের এই আগ্রহকে আমি সত্যি সাধুবাদ জানাই। এই রাতের 9টা 10টা 11টা এমনকি 12:30টাও বেজে গেছে আমার ক্লাস, আপনারা আমার সাথে কন্টিনিউ করেছেন, এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে 9 নম্বর রাশিটা কে আছে? একটু আগে নামটা বলেছে কেউ একজন। ধনু রাশি স্যার। ধনু রাশির অধিপতি কে আছে? বৃহস্পতি। 10 নম্বর রাশি কে? মকর রাশি। মকর রাশির অধিপতি কে? শনি। 11 নম্বর রাশি কে? স্যার কুম্ভ রাশি। অধিপতি কে? কুম্ভ রাশি অধিপতি হচ্ছে শনি। স্যার শনি। শনি। 12 নম্বর রাশি এবং রাশি জগতের অন্তিম রাশি কে? মীন রাশি। মীন রাশি এবং বৃহস্পতি অধিপতি। তাহলে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হলো, আমাদের রাশিচক্রে টোটাল 12টা রাশি। 12টা রাশির মধ্যে 2টো রাশি ছাড়া প্রত্যেকেরই অধিপতি গ্রহ 2টো করে ঘর পেয়েছে। প্রত্যেকটা অধিপতি গ্রহই 2টো করে ঘর পেয়েছে, তাই তো? আমি ঠিক বললাম না ভুল বললাম? শুধু চন্দ্র আর সূর্য একটা ঘরই পেয়েছে। চন্দ্র পেয়েছে কর্কট আর সূর্য পেয়েছে হচ্ছে আপনার সিংহ, ঠিক আছে। স্যার বৃশ্চিকটা কে পেয়েছে? বৃশ্চিকটা কে পেয়েছে মিন্স? বৃশ্চিক রাশির অধিপতি বৃহস্পতি। না, বৃশ্চিকে মঙ্গল। বৃশ্চিকে মঙ্গল। বৃশ্চিকে মঙ্গল।
সবগুলো লেখা হয়েছে না? আমি সবগুলো একবার বলে দেবো পরপর। হ্যাঁ, আর একবার স্যার রিপিট করে দিলে বেস্ট হবে। অসুবিধা বলুন। আচ্ছা লিখুন, প্রথম আমি বলছি পরপর আপনারা লিখুন। মেষ রাশি মঙ্গল, বৃষ রাশি শুক্র, মিথুন রাশি বুধ, কর্কট রাশি চন্দ্র, সিংহ রাশি সূর্য বা রবি, কন্যা রাশি বুধ, আবার কন্যার পরে কে? 6 7 লেখা আছে তো, খাতা দেখে বলুন। কেউ কি নোট করছেন না? 7 নম্বর রাশি কে? সাথে তুলা। তুলা, ভেরি গুড। হ্যাঁ, রেকর্ডিং অন আছে, রেকর্ডিং আছে। 7 তুলা। তুলা রাশির কে অধিপতি? শুক্র স্যার। শুক্র, ভেরি গুড। 8 কে? 8 স্যার বৃশ্চিক মঙ্গল। অধিপতি গ্রহ মঙ্গল, ভেরি গুড। 9 মকর শনি। না না 9 ধনু, 9 ধনু। 9 ধনু জুপিটার গুরু। ও 9 ধনু, হ্যাঁ 9 ধনু, হ্যাঁ 10 মকর, 11তে মীন, 11তে কুম্ভ, 12তে মীন। ঠিক আছে। শনির অধিপতির গ্রহ পরপর দুটো পেয়েছে। 10 11 পেয়েছে। ঘর হচ্ছে শনির ঘর, আর 9 আর 12 হচ্ছে জুপিটারের ঘর। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা এই জোডিয়াক সাইন দিয়ে প্রথমত হচ্ছে সেই প্ল্যানেটগুলোর অ্যাট্রিবিউট বার করব এবং সে কোন ঘরের অধিপতি। এবং আমি আগের দিন শিখিয়েছিলাম আপনাদেরকে ক্লাসে যে প্রত্যেকটা ঘরের এনিমি প্ল্যানেট আর অ্যান্টি প্ল্যানেট, মানে ফ্রেন্ডলি প্ল্যানেট আর অ্যান্টি প্ল্যানেট। তাহলে আপনারা এইটুকু বুঝতে পারলেন যে কোনো রাশি যদি তার অপোজিট ঘরে বসে থাকে তাহলে সে আলটিমেটলি তার পজিটিভ সাইন দেবে না নেগেটিভ সাইন দেবে। একটু আগে কথাটা বোঝালাম যে আপনার বাড়িতে যদি আপনার বন্ধু আসে তাহলে আপনি কতটা সচ্ছল হবেন, আর আপনার বাড়িতে যদি ধরুন আপনার একজন শত্রু আসে তাহলে আপনি কতটা সচ্ছল হবেন। এই জিনিসটা তো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তা ঠিক সেরকমই আমাদের যে প্ল্যানেটগুলো আছে সেই প্ল্যানেটগুলো যদি আমাদের তার নিজস্ব ঘরে বসে তাহলে সে আমাকে গুড ভাইব্রেশন দেবে, আর অ্যান্টি ঘরে বসলে সেখানে আমাকে একটা ম্যালিফিক রেজাল্ট তৈরি করবে। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সবার? একদম ক্লিয়ার স্যার। ভেরি গুড, একদম স্যার। আচ্ছা, আমরা যে স্ক্রিনটা শেয়ার করি, আজকে আমরা একটা জাস্ট ডেমোর জন্য আমরা রাশিচক্রের এই সর্বপ্রথম রাশি সেই রাশিটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, রাশি চক্রের প্রথম রাশিকে মেষ রাশি। ঠিক আছে, মেষ রাশি। এবার চলে আসি আমাদের মেষ রাশির সিম্বল। মেষ রাশির সিম্বলটা কিসের সিম্বল জানা আছে? বলুন। বাফেলো, মহিষ। একটা মহিষের মাথা। ঠিক আছে, ওকে। আচ্ছা, সাধারণত আমরা এটা এই যে তারিখটা দেওয়া রয়েছে এই তারিখটা হচ্ছে আমরা নিউমেরোলজিক্যালি দেখব। যদি কারো এক্স্যাক্ট তারিখ বা টাইম না বলতে পারে, যদি বলে কেউ আমি আশ্বিন মাসে জন্মেছি, শ্রাবণ মাসে জন্মেছি, ভাদ্র মাসে জন্মেছি, এরকম দেখবেন কিছু মানুষ পাবেন আপনাদের চলার পথে। যখন প্রেডিকশান করতে যাবেন, আপনারা যখন কাজ করবেন, দেখবেন এক্স্যাক্ট কিছু মানুষের কোনো ডেট অফ বার্থ বা ইসে নেই। ঠিক আছে, টাইম অফ বার্থ বা প্লেস অফ বার্থ কিচ্ছু নেই। তাহলে কি আপনি সেই মানুষটাকে ছেড়ে দেবেন, না সেই মানুষটার জীবনে চরম বিপত্তি চলছে সেই বিপত্তি থেকে তাকে বাঁচাবেন না? দেখুন,
ডাক্তার আর জ্যোতিষের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। একটা ডাক্তার সে কিন্তু বলে দিতে পারে এটা আমার ডিটেলস না বা এটা আমার দায়িত্ব না, আপনি অন্য ডাক্তার দেখান। কিন্তু আমরা জ্যোতিষীরা আমাদের কাছে ডিরেকশানে না বলার জায়গাটা কম। আমাদের যদি প্রপার নলেজ বা প্রপার জ্ঞান থাকে, আমরা অনায়াসে একটা মানুষকে আমরা সুচিন্তিতভাবে তাকে আমরা সাপোর্ট দিতে পারবো বা তার আমরা উপকার সাধন করতে পারবো। তবে সবার কাছে একটাই রিকোয়েস্ট, নিজের জ্ঞান যেটুকু থাকবে ততটুকুই সাপোর্ট দেবেন। নিজের জ্ঞানের বাইরে গিয়ে কখনো করার চেষ্টা করবেন না বা মিসগাইড বা কারো সময় বা কারো সুযোগের অপব্যবহার করবেন না। এটা আমার সমস্ত স্টুডেন্টদের কাছে বিনীত জোরে নিবেদন যে আপনারা এই জিনিসটা কখনোই অ্যালাউ করবেন না বা নিজেরা করবেন না। ঠিক আছে, আমাদের ক্লাসে তাহলে আমরা কি দেখলাম, আমরা মোটামুটি একটা প্রতীকী তারিখ হিসাবে এটা হচ্ছে নিউমেরোলজিক্যালি ডেট 21শে মার্চ থেকে 19শে এপ্রিল, আবার 20শে এপ্রিল থেকে এইভাবে পরপর আসে। ঠিক আছে, তা আমরা প্রতীকী চক্রে এটা একটা, আর এই রাশি চক্রের হচ্ছে প্রতীক হচ্ছে ভেড়া বা রাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, শাসক গ্রহ হচ্ছে মঙ্গল, যেটা আমরা পড়েছি। ঠিক আছে, উপাদান হচ্ছে অগ্নি। এইটা এই রাশিটা হচ্ছে ফায়ার এলিমেন্টের রাশি। এইবার এই জিনিসগুলো যখন আমরা মেন কোর্সে যাব তখন আমরা বোঝাবো যে উপাদান বা যে প্ল্যানেট আছে, অগ্নি, ফায়ার, তারপর জল, ঠিক আছে, বায়ু, পৃথ্বী, ঠিক আছে, এই চারটে ভাগ হয়। এরা কার কি কোন ঘরের অধিপতি এবং কেন এগুলো অন্য প্ল্যানেটে গেলে বা অন্য ঘরে গেলে অ্যান্টি হয়ে যায়। এখন দেখুন, এর হচ্ছে উপাদান হচ্ছে অগ্নি। অগ্নি যদি একটা জল জাতীয় ঘরে যায় তাহলে কি সে তার অ্যাট্রিবিউট দিতে পারবে বা সে তার বেস্ট রেজাল্টটাকে দিতে পারবে? আপনারা বলুন, পারবে? ধরুন মেষ রাশি যদি একটা ফায়ার এলিমেন্ট হয় আর একটা জলীয় এলিমেন্ট, আমি আপনাকে বলে দিচ্ছি, না জলে বলবো না, আচ্ছা ধরুন জলেই বলছি, ধরুন কর্কট রাশি, হ্যাঁ, কর্কট রাশির ঘর হচ্ছে 4 নম্বর। তাহলে এটা যদি 4 নম্বর ঘরে গিয়ে ও অ্যাট্রিবিউট দেয় তাহলে কি ওর গুড অ্যাট্রিবিউটটা দিতে পারবে? বা আগুন যদি জলের মধ্যে চলে যায় তাহলে কি সে তার অ্যাট্রিবিউটগুলো দিতে পারবে? তার যা গুণাবলী বা তার যা যা উপাদান আছে সেগুলো কি প্রকাশ করতে পারবে? জল আর আগুন নিউট্রাল হয়ে যাবে স্যার, কোনো কিছুই অ্যাট্রিবিউট দেবে না। ও তখন নিষ্ক্রিয় হয়ে যাবে বা ওর গুড সাইনগুলো দিতে পারবে না। সবাই বলুন, সবাই কথা বলবেন, অবশ্যই কথা বলবেন, কারণ আপনাদের ইন্ট্রোডাকশনটা আমার কাছে খুব জরুরি আমার ক্লাস করার জন্য। ঠিক আছে, নতুন যারা আছে তাদেরকে আমি বারবার করে একটা কথা বলছি। ঠিক আছে, আচ্ছা, আর শক্তি হচ্ছে কার্ডিনাল। ওকে, এইটা হচ্ছে। আচ্ছা, মেষ রাশির ব্যক্তিত্ব। মেষ রাশির ব্যক্তিত্ব কি বলছে? মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম রাশি, সেটা আমরা প্রথমেই পড়েছি এবং জেনেছি, যা নতুন শুরুর এবং সাহসের প্রতীক। সবসময় প্রথমে যে থাকে, আমরা প্রথমে যা দেখুন, একটা যখন আমরা ক্রিকেট টিম বানাই আমরা প্রথমে কিন্তু সবসময় একটা ভালো ব্যাটসম্যানকে দিয়ে টিমের স্টার্টিংটা করি, তাই তো? কারণ যা আমরা ভাবি প্রথমের ইন্ট্রোডাকশান বা প্রথমের জিনিসটা সবসময় ভালো হওয়া উচিত, তাহলে আমরা তার আমাদের অ্যাট্রিবিউট আর যাবতীয় জিনিসগুলো বহিঃপ্রকাশ করতে পারবো। তাহলে এই গ্রহ, এই রাশির হচ্ছে যা নতুন শুরু করার এবং সাহসের প্রতীক। এই রাশির ব্যক্তিরা সাধারণত আত্মবিশ্বাসী, উদ্যমী এবং শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হয়। তারা স্বাভাবিকভাবেই নেতা হতে পছন্দ করেন। তাহলে আমরা এখান থেকে একটা প্রেডিকশন করতেই পারি, মেষ রাশির জাতকরা সাধারণত পলিটিশিয়ান বা কোনো বড় মাপের লেখক বা বড় মাপের কোনো সংগঠনের কর্মী হতে পারে। ঠিক আছে, ওকে, আমরা এটা কিন্তু অটোমেটিক্যালি এটা প্রেডিকশন করতে পারি, এটা লিখুন। ঠিক আছে, এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে সাহসী হয়। এরা সবসময় আগে এগিয়ে আসে, ফ্রন্ট লাইনে থাকতে ভালোবাসে এবং এদের দ্বারা নতুন কিছু তৈরি বা প্রতিস্থাপন হয়। ঠিক আছে, তাদের ব্যক্তিত্বের মধ্যে থাকে সৃজনশীলতা এবং স্বাধীনতা। অবশ্যই সৃজনশীলতা না থাকলে একটা মানুষ ক্রিয়েটিভ হতে পারে না, এবং স্বাধীনতা তার মধ্যে প্রচুর পরিমাণে না থাকলে সে নতুনভাবে এগিয়ে গিয়ে কোনো নতুন কাজ করতে পারে না। আচ্ছা, এবার আপনারা বলুন।
এই যে বাংলায় যে 3 লাইন 4 লাইন লিখে দিলাম, ঠিক আছে, এই লেখাটাতে যখন আপনারা সুন্দর করে আপনাদের মধ্যে পাবেন তখন আপনারা এর অ্যাট্রিবিউটটা বোঝাতে পারবেন এবং ক্লায়েন্টকে আপনাদের ডিটেলসটা শেয়ার করতে পারবেন এবং কোনো ক্লায়েন্ট আসলে আপনার কাছে আপনি দীর্ঘদিন প্র্যাকটিসের মাধ্যমে একটা মানুষকে একটা প্রেডিকশন দিতে পারবেন। পারবেন তো? অবশ্যই স্যার। সবাই বলুন, কথা বলুন, কথা বলুন, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে কি মেষ রাশির প্রধান বৈশিষ্ট্য, এদের হচ্ছে সাহসিকতার দিক থেকে কি বলছে, মেষ রাশির জাতকরা চ্যালেঞ্জকে ভালোবাসেন, এরা লাইফের চ্যালেঞ্জ, প্রচণ্ড পরিমাণে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এবং কঠিন পরিস্থিতিতেও তারা দৃঢ়তার সাথে এগিয়ে যায়, তারা ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহসের সাথে কাজ করেন। একটু আগে যেটা বলেছি, মেষ রাশির ব্যক্তিত্বরা সবসময় ফ্রন্ট লাইনে থাকে এবং নিজেকে সমস্ত নতুন কিছুর সাথে মানিয়ে নিতে সাহায্য করে এবং কিছু নতুন করতে সবসময় উদ্যমী থাকে। ওকে, উদ্যম আর উৎসাহী, তারা সবসময় উচ্চ উদ্যম এবং উৎসাহ নিয়ে কাজ করে এবং নতুন প্রকল্পকে নিজেদের সাথে জড়িয়ে রাখতে ভালোবাসেন এবং সেগুলোতে সফল হতেও ভালোবাসেন। তার মানে মেষ রাশির ব্যক্তিত্বরা এটুকু বলতে পারি যে তারা লাইফে কিছু নিউ স্টার্ট আপ করতে পারে এবং তাদের দ্বারা যদি কোনো নতুন স্টার্ট আপ হয় সেটা অবশ্যই সাকসেস পাবে। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি তো। প্রেডিকশান করার অনেকগুলো নিয়ম আছে। প্রেডিকশান করতে গেলে ক্লায়েন্টকে আগেই সবসময় আমি একটা জিনিস শেখাই, আপনারা যারা আছেন অনেকেই প্রেডিকশান দেন, এখানে অশোক দাও আছে প্রেডিকশান দেন, আমি প্রেডিকশানে একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। কখনই কোনো ক্লায়েন্টকেই আগেই প্রেডিকশানে নেগেটিভ ওয়ার্ড বলবেন না। আপনিও তো দেখতে পাচ্ছেন তার কাছে নেগেটিভ ওয়ার্ড আছে, নেগেটিভ কিছু, আগেই তাকে প্রেডিকশানে নেগেটিভ ওয়ার্ড দেবেন। আমি আপনাদেরকে ক্লাসের সময় নেগেটিভটা বোঝাচ্ছি, পজিটিভটা বোঝাচ্ছি, সবটাই বোঝাই, কিন্তু আপনারা প্রেডিকশান দেওয়ার সময় সেই ক্লায়েন্টটাকে পজিটিভ জিনিসটা বোঝাবেন, কারণ সেই মানুষটা আপনার কাছে এসছে সাপোর্ট চাইতে, তার ব্যাকবোন ভেঙে গেছে, তার ব্যাকবোনটাকে জোড়া লাগাতে। আপনি যদি আসার পরে সেই ক্লায়েন্টটাকে ডিমোটিভেট করেন, আপনার লাইফে তো সব খারাপ, আপনার রিমুভ হবে, আপনার বিবাহিত লাইফ খারাপ, আপনার হেলথ ইস্যু খারাপ, আপনার মানিটারি প্রবলেম, আপনার সন্তান ভাগ্য খারাপ, আপনার সন্তান হতে বাধা, আপনার পৈতৃক সম্পত্তিতে বাধা। আমি জানি ক্লায়েন্টটার সব খারাপ, কিন্তু ক্লায়েন্টটা এসছে আমার কাছে ভালোটা পেতে। তাহলে আমাকে কীভাবে প্রেডিক্ট করতে হবে যে আপনার আগামী দিনগুলো খুব সুন্দর আসছে এবং আপনি আগামী দিনে যদি এইভাবে জীবনে এগিয়ে যেতে পারেন তাহলে আপনার জীবনে সাকসেস ওয়েট করছে দরজার বাইরে। মানুষটা শুনে সঙ্গে সঙ্গে কীরকম হবে, চোখ মুখটা নাড়াঝাড়া দিয়ে আপনার দিকে তাকাবে না, কি বলছেন স্যার? হ্যাঁ, আপনার জীবনে আপনি একটা সংগ্রামের মধ্যে দিয়ে চলছেন, এই সংগ্রামটা আপনাকে আগামী দিনে সাকসেস পেতে আরও বেশি সাহায্য বা পরিপূরক করে তুলেছে। বুঝতে পারলাম? এই সংগ্রামী আপনার মনোভাব আপনাকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে এবং আপনার যে বৈবাহিক জীবনের যে সমস্যা তা আগামী কিছুদিনের মধ্যেই আপনি নতুনভাবে এইভাবে চললে বা এই রেমেডিগুলো করলে বা এই প্রেডিকশানগুলো মানলে আপনার আগামী বৈবাহিক জীবন সুখ থেকে সুখময় হয়ে উঠবে এবং আপনার সন্তান সম্ভাবনাতে যে বাধাটা সৃষ্টি হচ্ছিল তা আগামী কিছুদিনের মধ্যে এই কারণের জন্য এটা রিজলভ হয়ে যাবে। তাহলে মানুষটাকে আমি কি বোঝালাম? নেগেটিভ পয়েন্টগুলোকেই বোঝালাম, কিন্তু বলার মধ্যে তাকে পুরোটাই মডিফাইড করলাম এবং আমি তাকে চেয়ার আপ করলাম। সেই মানুষটা কি করলো যে না, স্যার বলেছেন এই জিনিসগুলোতে এইটাতে হবে, আমি তাহলে এইভাবেই চলবো এবং আগামী দিনে আমি এটা করলে এটাই হবে। দেখুন, ভাগ্যকে আমরা কেউ পরিবর্তন করতে পারবো না, আমরা পথ প্রদর্শক, আমরা জ্যোতিষীরা হচ্ছে পথ প্রদর্শক। বুঝতে পারলাম? আমরা সেই রাস্তাতে তাকে এগিয়ে যেতে বলবো, এবার তার ব্যক্তিগত ব্যাপার, সে যদি সেই রাস্তা মানে আগাবে, না হলে সেই রাস্তা ধরবে না। আচ্ছা, এখানে তো সবাই আছে, একটা আউট অফ সিলেবাস একটা কোশ্চেন করি। এতদিন ধরে তো এই অকাল ফিল্ডের সাথে যুক্ত আছেন, জ্যোতিষ কথার অর্থ কী? বলুন, সবাই বলুন। ভুল ঠিক আমি উত্তর চাই, আমি ঠিক উত্তর একজনের থেকেও আশা করছি না, আমি সবার থেকে ভুল উত্তরটাই আশা করছি। বলুন বলুন, কুণালবাবু বলুন।
আচ্ছা সবাই মাইকটা সবাই ক্যামেরা অন করুন তো। সবাই কি ক্লাসে মন দিচ্ছেন না তারা তাদের অন্যান্য কাজ করে যাচ্ছেন? এইভাবে করলে কিন্তু শিখতে পারবেন না। ওই স্যার রেকর্ডিং দিয়ে দেবে, স্যার পিডিএফ দিয়ে দেবে, ওটা খাতাটা খাতাতেই থেকে যাবে, লেখাটা লেখাতেই থেকে যাবে, সব কিছু ওখানেই পড়ে থাকবে। বস্তাবন্দি 2 দিন পরে খাতাটা চলে যাবে ডাস্টবিনে, শিক্ষাটা চলে যাবে অন্ধকারে। সবার ক্যামেরা অন চাই, সবার ক্যামেরা অন চাই, সবার ক্যামেরা অন চাই। তাহলে ক্যামেরা অন করার মতন পরিস্থিতি কেউ নেই, ক্লাসে কেউ নেই। কজন ক্লাসে আছেন? স্যার করেছি স্যার। হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি, একজনই দেখতে পাচ্ছি। আছি স্যার। তা বলুন জ্যোতিষ শব্দের অর্থ কি বলুন? ভুল বলুন, স্যার নরমালি ভুল বলুন। না স্যার, ভুল হোক ঠিক স্যার অবশ্যই বলবো, তার জন্য তো আপনি আছেন। আমি তো আছি তো, আমি তো ভুলটাই জানতে হ্যাঁ। চাইছি। ভুল শিখলেই তো কি বলেছি আমি ক্লাসে, যে যত বেশি ভুল করবে সে জীবনে তত বেশি সাকসেস পাবে। স্যার সেটা তো বটেই, আম্বানির তবে ছেলে আমাদের জীবনে একটা রাস্তায় ফেলে দিলে আম্বানির ছেলে হাঁটতে পারবে না, ঠিক আছে? স্যার আমি একটু বলবো স্যার, মানে আমি জানি না ঠিক হবে কিনা ভুল হবে। জোরে বলো, জোরে বলো, জোর গলায়। নিজের কনফিডেন্স, হ্যাঁ স্যার, আমার যেটুকু নলেজ আছে, কনফিডেন্স লেভেল হাই থাকা উচিত। নিজের প্রেডিকশন স্যার অলওয়েজ যেটুকু নলেজ আছে, আই এম রং অর রাইট, আই এম অলওয়েজ রাইট। বলো। যতটুকু নলেজ আছে স্যার, জ্যোতিষশাস্ত্র বলতে আমাদের যে স্যার গ্রহ নক্ষত্র আছে, সেই গ্রহ নক্ষত্রের সঠিক বিচার করার যে শাস্ত্র, সেটাই জ্যোতিষশাস্ত্র স্যার। আমার যেটুকু স্যার ক্ষুদ্র নলেজ। একদম ঠিক বলেছো, জ্যোতিষ শাস্ত্রের কথা বলেছো। হ্যাঁ ওকে, আমি জ্যোতিষ শাস্ত্র বলিনি, আমি বলেছি জ্যোতিষ কথার অর্থ কি। স্যার জ্যোতিষ অ্যাকচুয়ালি ভবিষ্যৎ দ্রষ্টা। আচ্ছা, কাকুলি ম্যাডাম বলুন। জ্যোতিষের মধ্যে জ্যোতি আছে, মানে মানুষের জীবনকে সঠিক আলোর সন্ধান দেওয়া বা দিশা দেখানো। কুণাল বাবু বলুন। অশোকদা বলুন। ইন্দুদি বলুন। আবার অশোকদার সমস্যা হচ্ছে, অশোকদার সেম প্রবলেম, আপনি ছেড়ে দিন। ইন্দুদি বলুন। হ্যালো স্যার, বলতে পারছি না, আমি তো ফার্স্ট ক্লাস করছি এটাই। না না, অ্যাকচুয়ালি এটা এই কোশ্চেনটা ক্লাস রিলেটেড না, বাট এই কোশ্চেনটা হচ্ছে আমাদের এবিসিডির প্রথম। আমরা যবে থেকে অকাল ফিল্ডে এসেছি এই কোশ্চেনটা আমাদের কাছে জানা উচিত। আমরা বাস্তু শিখি, আমরা মোবাইল নিউমেরোলজি শিখি, আমরা নিউমেরোলজি শিখি, সবার আগে আমাদের এটা জানতে হবে যে আমরা কি শিখছি। এটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। তাহলে আমি সেই কোশ্চেনটা থেকেই একটা জাস্ট ছোট কথা জিজ্ঞাসা করেছি যে জ্যোতিষ কথার অর্থ কী। জ্যোতিষ কথার অর্থ কী? জ্যোতিষ কথার অর্থ হচ্ছে জ্যোতি আর ঈশ। জ্যোতি মানে হচ্ছে আলো, আর ঈশ মানে হচ্ছে ঈশ্বর। তাহলে জ্যোতিষ কথার অর্থ হচ্ছে ঈশ্বর প্রদত্তিত যে আলো, সেটাই হচ্ছে জ্যোতিষ। তাহলে ঈশ্বর প্রদত্তিত যে আলোটা, সেটা দেখানোর জন্য ভগবান কাদেরকে পাঠিয়েছে? ভগবান তো আসে না। দেখবেন কিছু কিছু সময় আপনি জীবনে বিপদে পড়েছেন, রাস্তাঘাটে কোনো সমস্যায় পড়েছেন, দেখবেন হঠাৎ আপনার সামনে একটা অপরিচিত লোক এসে আপনাকে কোনোভাবে ক্লু দিয়ে বা কোনো কিছু দিয়ে হেল্প করে যায়। এরকম কারোর সাথে কোনোদিনও ঘটেছে? আমার সাথে তো বহুবার ঘটেছে, বহুবার বহুবার। ঠিক আছে, এটাই হচ্ছে ঈশ্বর। ঈশ্বর তো আর নিজে হেঁটে হেঁটে আসবে না যে গৌরববাবু আমি আছি, এসছি, আমি উপর থেকে যে সেই জটাধার ভোলে বাবা আসবে, জটা নিয়ে হাতে ত্রিশূল নিয়ে আসবে না। মডার্ন শিব ঠাকুর ওইভাবে আসে না। তাহলে শিব ঠাকুর কীভাবে আসবে? মানুষের মধ্যে আসবে, এসে আমাকে হেল্প করে দিয়ে চলে যাবে। তাহলে এখান থেকেই বোঝা যে ঈশ্বর প্রদত্তিত আলো, যেটার মাধ্যমে আমরা আমাদের, ধরুন আমি একটা রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ লাইট বন্ধ হয়ে গেল, ধরুন আমি ক্লাসে এখন লাইটটা অফ করে দেবো, পুরো স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আমাকে কেউ দেখতে পারবেন না। কিন্তু আমার সামনে থেকে যদি একটা কেউ আলো দেয়, তাহলে তখন দেখবেন আমার মুখটা আপনারা সবাই দেখতে পারবেন। তাহলে আলো, এই আলোর দিশায় আমি সামনের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে, এবং এই পরিষ্কার হয়ে যাওয়াতে আমাদের লাইফের যে সমস্যা সেগুলো আমরা সলভ আউট করতে পারবো। রাস্তায় কোথায় নালা আছে, কোন জায়গায় নর্দমা আছে, কোনো জায়গায় গর্ত আছে, কোনো জায়গায় অপরিষ্কার আছে, এই জিনিসগুলো আমরা খুঁজে বার করতে পারবো। তাই এই ঈশ্বর প্রদত্তিত আলো প্রদান করার জন্যই
ঈশ্বর আমাদেরকে নির্বাচন করেছে, এবং এই ঈশ্বরের নির্বাচিত মানুষ হওয়ার পরে আমরা যদি এই কাজটা ঠিক মতো করে না উঠতে পারি, তাহলে আমাদের এই মানব জন্মটাই হচ্ছে সফলতা পাবে না। আর আমি কি বলেছি, এই অকাল ফিল্ড হচ্ছে এমন একটা ফিল্ড, এই ফিল্ডে থেকে আপনি মানুষ কল্যাণের শুধু কল্যাণ সাধন করে যান। আপনাকে ভাবতে হবে না পয়সার জন্য, কাজের জন্য, ভগবান আপনাকে পয়সা দিয়ে যাবে। আজকেও আমি আমার 2টো বাস্তু ভিজিট ক্যান্সেল করেছি ডিউ টু মাই ফ্যামিলি, টাইম দেবো, একটা ফ্যামিলি কাজ আছে সেই প্রবলেমের জন্য। তাহলে ভগবানের কাছে কাজের অভাব নেই, কিন্তু কি সমস্যাটা কোথায়? সমস্যাটা তো আমাদের যে লাইফস্টাইল বা আমাদের যে সমস্যা, সেগুলোকে সলভ আউট করতে করতে কিছু কাজের সমস্যা হয়ে যায়। কিন্তু কি এই 2টো কাজকে আমি পেন্ডিং যেটা রেখেছি সেটাকে আমি করবো না? অবশ্যই করব। সেটা আমি ঠিক অন্য কোনো 2টো দিন কাজের মাঝখানে নিজের প্রেশারটাকে একটু বাড়িয়ে, কাজের গতিটাকে একটু আর ফাস্ট করে আমি এই 2টো কাজকে রিলিজ করে দেবো। তা এইটাই, কাজের অভাব হবে না, সংগ্রামের অভাব হবে না, কিন্তু যদি আপনি আপনার যথার্থতা দিতে পারেন, ভগবান অটোমেটিক্যালি আপনাকে হেল্প করবে এবং আপনাকে সাপোর্ট দেবে। আচ্ছা, আর একটা জিনিস ক্লাস রিলেটেডের কথা, আমি সবাইকে বলেছিলাম যে 2-4 জনের আমি বাচ্চার দেখেছিলাম এবং দেখেছিলাম প্রত্যেকের কিন্তু অরায় একটা নেগেটিভিটি রয়েছে, ঠিক আছে? এবং সবাইকে আমি এর জন্য বলেছিলাম যাদের এই মানিটারি স্টাক প্রবলেম চলছে, তারা মানি অয়েল, ঠিক আছে, আর হচ্ছে রিচুয়াল অয়েল বলে একটা অয়েল আছে, এই 2টো অয়েলকে কম্বাইন করে নেক্সট 90 ডেজ মাখুন এবং ইউজ করুন। আপনাদের লাইফে মানিটারি প্রবলেম আর যে সাকসেসের গ্রোথে বাধা পাচ্ছে সেই প্রবলেমগুলো দূর হয়ে যাবে। দূর হয়ে যাবে। তা এই মানিটারি অয়েলটা এতটাই পাওয়ারফুল, যদি কারো এই ধরনের অয়েলের রিকোয়ারমেন্ট হয় আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, আমি গাইড করে দেবো। রেড চার্ট তো দেওয়াই আছে সবার কাছে, আমার অল প্রোডাক্টের, আমার টোটাল 222টা প্রোডাক্টের রেড চার্ট সবাইকে দেওয়া আছে, সবাই রেড চার্টটা দেখে নেবেন, ঠিক আছে? আমার স্টুডেন্টদের জন্য স্পেশাল ডিসকাউন্ট, সেটা সবাই জানে। নতুনরাও যারা আছেন, আমার টোটাল প্রোডাক্টের উপর 20% ডিসকাউন্ট, আর মোর দ্যান 5000-এর যদি প্রোডাক্ট অর্ডার দেন, এনি বাস্তু, নিউরোলজিস্ট, অরা স্ক্যানিং, অরা বুস্টার, অয়েল, বিভিন্ন পিরামিড, বিভিন্ন যন্ত্র অর্ডার দেন, তাহলে টোটাল প্রাইসের উপর আপনারা অ্যাডিশনাল আরও 5% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গাটায় কি উদ্যমী ও সাহসী, তারা সবসময় উচ্চ উদ্যম এবং উৎসাহ নিয়ে কাজ করেন এবং নতুন প্রকল্পকে নিজেদেরকে জড়িয়ে রাখতে ভালোবাসেন এবং সেগুলোতে তারা অটোমেটিক্যালি সফলতা অর্জন করেন, ঠিক আছে? আত্মবিশ্বাসী, এরা কী ধরনের হয়? মেষ রাশির জাতক ন্যাচারালি দেখুন, এইটা কিন্তু এই জায়গাটা অটোমেটিক্যালি আপনারা না পড়লেও পারবেন। এই আগের পয়েন্টগুলো পড়ে এই জিনিসটা কি বিচার করা গেল, অটোমেটিক্যালি কিন্তু এই জিনিসটা বোঝা গেল যে এই মানুষগুলো জীবনে অটোমেটিক্যালি কি হয়, আত্মবিশ্বাসী অবশ্যই হবে। কারণ যারা কোনো কাজ নিজেদেরকে করতে চায় এবং সেই কাজে সাকসেস পায়, তাহলে ন্যাচারালি সেই মানুষটা আত্মবিশ্বাসী হবে। আমি যদি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আমার যদি প্রপার নলেজ না থাকতো, বা আমি যদি না জানতাম আমার জ্ঞানটা প্রপার আছে, তাহলে কি আমি আজকে ক্লাস দিতে পারতাম আপনাদেরকে? না এই দীর্ঘদিন ধরে আমি আপনাদেরকে পড়াতে পারতাম না। তার কারণটাই হচ্ছে আমার কাছে আমার আত্মবিশ্বাস এবং নলেজটা সম্পূর্ণ পরিমাণে আছে, তাই তো? এই জিনিসটা আপনাদের মধ্যেও আমি প্রত্যেকের কাছে দেখতে চাই, এটা কিন্তু আপনাদের কাছে আমার করজোরে নিবেদন, ঠিক আছে? আমি প্রত্যেকটা ক্লাসেই একটা কথা বলি, আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমার একটা করে পিলার চাই, মানে আমার স্তম্ভ। আমি যেন আজকে যখন চোখ খুলবো, আমার পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরে প্রত্যেকটা জায়গায় যেন আমি আমার পিলার দেখতে পাই, ঠিক আছে? এবং আগামী দিনে এই পিলারগুলোকে নিয়ে আমার কিছু জীবনে ইচ্ছা আছে, সেটা একদিন আমি শেয়ার করেছিলাম, আবারও করব। এই জাতকরা নিজেদের ক্ষমতায় প্রতি দৃঢ় বিশ্বাস থাকেন, একটু আগেই বললাম, এবং নিজেদের সিদ্ধান্তে স্থির থাকেন। তারা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে দক্ষ এবং অন্যদের প্রভাবিত করতে সক্ষম হয়। তাহলে একটা জিনিস দেখুন, এটা হচ্ছে ডেফিনেশন করছে যখন আলাদা আলাদা করে গাইড করছে, তাহলে আমি কিন্তু এই লাইনটার মধ্যে, এই যে পয়েন্টটার মধ্যে ব্যক্তিত্ব,
ব্যক্তিত্বের মধ্যে সেই মানুষটার সম্পূর্ণটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরা কিরকম হয় আগ্রাসী মনোভাবের মধ্যে? তাদের মধ্যে অনেক সময় প্রতিযোগিতার মনোভাব থাকে, কারণ ন্যাচারালি যে মানুষটা নিজে কিছু করতে চাইবে তার লাইফে তো প্রতিযোগিতা আসবেই। তাকে সবসময় তাড়া করে থাকবে, তাড়া করে বেড়াবে যে আমি কিভাবে জিতবো, আমি কিভাবে পাবো, আমি কিভাবে এগিয়ে যাব। আর এইসব মানুষরা জীবনে সফলতা পায়, তারা জীবনে প্রতিটি ক্ষেত্রে সফল হতে চান এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকেন। এই জিনিসটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে জীবনে যদি উদ্যম না থাকে, জীবনে যদি উচ্চাকাঙ্ক্ষা না থাকে, জীবনে যদি জেতার মনোভাব না থাকে, জীবনে কিচ্ছু হবে না। মনে আছে সেদিনকে রাত্রির 10:32 আমি বাড়িতে ঢুকেছিলাম, আমি 10:45 থেকে আপনাদেরকে ক্লাস দিয়েছি। আমি তো সেদিনকে ক্লাসটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম আমার স্টুডেন্টরা আমার জন্য বসে আছে অধীর আগ্রহে। এটা আমাকে খুব নাড়া দিয়েছিল। কেন নাড়া দিয়েছিল? সে মানুষগুলো আমার অপেক্ষায় বসে আছে, তারা তাদের মূল্যবান সময়টা আমার জন্য দিয়ে রেখেছে। আমার কোনো অধিকার নেই তাদের সেই মূল্যবান সময়টাকে নষ্ট করার। এরকম অনেক ইনস্টিটিউট আছে, দিনের পর দিন দেখবেন ক্লাস, আজকে টুডে ক্লাস ইজ ক্যান্সেল, টুডে ক্লাস ইজ অফ, টুডে ক্লাস ইজ ডিউ টু টেকনিক্যাল ইস্যু। আমি একটাই বলি, যেদিন আমি আমার এই কথা বলা এবং আমার স্বতঃস্ফূর্ততা স্তব্ধ হয়ে যাবে, সেই দিনই আমার ক্লাস অফ হবে। আদারওয়াইজ 24/7 ইন্টু 360 ডেজ আমার ক্লাস চলবে। ঠিক আছে, কারোর কিছু হয় না। যেদিন আমার এই স্তব্ধতা তো সবারই একদিন আসবে। ঠিক আছে, ভালো কাজ যেদিন আসবে আসবে স্যার, যেদিন আসবে আসবে, এখন বাদ দিন। এখন ওগুলো কেন আনছেন এর মধ্যে? কত সুন্দর একটা জিনিস শিখছি আমরা, চিরন্তন সত্য, চিরন্তন সত্য, চিরন্তন সত্য, চিরন্তন সত্য। ওটা ওটা বাদ দিন স্যার, চিরন্তন সত্যটা আমরা জানি, সবাই মেনে নেবো, মেনে নেবো। যদি ভালোবাসতে না পারো তাহলে তো জীবনকে তুমি ভালোবাসতে পারবে না। বললাম স্যার, চিরন্তন সত্য আমরা সবাই মেনে নেবো, এখন ছেড়ে দিন, ওটা আনবেন না, কারণ আমরা চাই যে এটাই চলুক আমাদের। অবশ্যই, সে তো ঈশ্বর চেয়েছে বলেই আর কি সবাই একত্রিত হচ্ছে। আচ্ছা, এই মানুষগুলো যেরকম লাইফে সাকসেস আছে, তাহলে এই মানুষগুলোর কি লাইফে কোনো দুর্বলতা থাকবে না বা ডিসঅ্যাপয়েন্ট থাকবে না? এক সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ খোলা আছে। তাহলে এই মানুষগুলো লাইফে কি কোনো সাকসেস যখন থাকবে, প্রত্যেকটা মানুষেরই সাকসেস থাকলে তার পেছনে যেরকম কি বলেছি, এই যে আমি এই ফোনটা ধরলাম, এই ফোনটা আপনাদের সামনে ধরলাম, এই ফোনটা যখন চালাচ্ছি সামনে আলোটা জ্বলছে, ফোনের পেছনটা কিন্তু অন্ধকার, ফোনের পেছনটা অন্ধকার। তাহলে প্রত্যেকটা লাইফেরই মানুষেরই সাকসেসের পেছনে একটা তার দুর্বলতা বা তার একটা অন্ধকার দিক থাকে। এটা প্রত্যেকটা রাশিরই আছে। এই রাশিগুলোর দুর্বলতা কি? অধৈর্য। এরা কি হয়ে পড়ে, যেহেতু এরা সময়কে খুব বেশি তাড়াতাড়ি ছোটাতে চায় এবং সময়ের আগে এরা কাজ করতে চায়, তাই এরা যখনই একটু কোনোভাবে সাকসেস থেকে ডিলে হয়ে পড়ে তখন এরা অধৈর্য হয়ে যায়। এটা হতেই হবে, এটা হতেই হবে। পিটি ঊষা প্রতিদিন দৌড়ে ফার্স্ট হয়, যখন সে একটা রেস, দুটো রেস, তিনটে রেস হারবে না, অটোমেটিক্যালি চতুর্থ রেসে সে ডিমোডিফাই হয়ে পড়বে। তার জন্যই মেন্টাররা তাদেরকে ক্রমাগত মেন্টারিং করে যে না তুমি পারবে, তুমি এগিয়ে চলো, তুমি পারবে। কিন্তু মানুষের জীবনে তো কোনো মেন্টার থাকে না। সে যখন সাকসেস পেতে পেতে একটা সময় ভেঙে পড়ছে, হেরে যাচ্ছে, তখন সে অধৈর্য হয়ে যাবে। তারা দ্রুত সফলতা পেতে চান। দেখেছেন যে কথাটা আমি বলেছি সেই কথাটাই লেখা আছে, তারা দ্রুত সফলতা পেতে চায়। কিন্তু ন্যাচারালি যারা সাকসেসের পেছনে চলে তারা সবসময় সাকসেসটাকে তাড়াতাড়ি পেতে চায়, আগ্রাসী মনোভাব হয়। ঠিক আছে, যার ফলে কিছু ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। বোঝাতে পারলাম? লাইফে নেওয়া, তার মানে এখান থেকে একটা জিনিস কি বোঝা যায়, হঠকারী সিদ্ধান্ত নিলে লাইফে প্রবলেম আসতে পারে। তাই সিদ্ধান্ত ইজ দ্য মেজর পার্ট অফ দ্য লাইফ। ঠিক আছে, এরা আবেগপ্রবণ কেমন হয়? এরা কি সত্যি কি আবেগপ্রবণ হয়? এরা কীরকম ধরনের হয়? এরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে কাজ করে, যা তাদের জন্য ক্ষতিকারক। বুঝতে পেরেছো? আবেগ দিলেই সেটা ভাবাবেগ হয়ে যাবে। ঠিক আছে, এবং উত্তেজনার সময় তারা দ্রুত রেগে যান এবং তাড়াহুড়ো করে কাজ করেন। তাদের অ্যাকচুয়ালি তাহলে কী হলো, এই রাশিটা থেকে আমরা কিন্তু বারবার একটা পয়েন্টই বেশি দেখতে পাচ্ছি এবং জোর পাচ্ছি যে এরা সাকসেসের পেছনে প্রচণ্ড ছোটে, এরা সব কাজ নিজে হাতে করতে চায়, এরা সবসময় নেতৃত্ব দিতে ভালোবাসে, এরা সবসময় ফার্স্ট কিছু করার ইচ্ছা প্রবণতা মনে জাগে এবং এই ফার্স্ট করার জন্য এদের লাইফে কিছু সময়
ভুল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা কেউ একজন রেজ হ্যান্ড করলো, হ্যাঁ বলুন। স্যার এটাকে আমি একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি। তো এনাদের কি নর্থ ইস্ট বা নর্থ জোনটাকে মানে ক্লারিটির জোনটাকে আমরা বেস্ট করতে পারি, স্ট্রং করতে পারি ক্লারিটির জন্য, যা ডিসিশন নেবে আর নেবে সমস্ত কিছু জিনিসটা যেন পারফেক্ট হয়। এই মানুষগুলো নর্থ জোন সবসময়ের জন্যই টপ থাকে। দেখো আচ্ছা আচ্ছা স্যার, সচিন একদম 200 রানও করেছে, আবার সচিন কিন্তু 0 রানেও আউট হয়েছে। তাই তোমার লাইফে তুমি যতগুলো ডিসিশন নেবে 100-তে 100 তুমি কখনোই পাবে না। তাহলে তো তুমি ঠিক। ভগবান, তাহলে তো তুমি একদম ঈশ্বরকে ছাড়তে clear, চলে যাবে। একদম ক্লিয়ার স্যার। ঠিক আছে, বুঝে গেছি, আমি আমার ইঙ্গিত পেয়ে গেছি। থ্যাংক ইউ। ওই যে বললাম, ভুল না হলে মানুষ শেখে না, আর না শিখলে তুমি জীবনে এগাতে পারবে না। যখন তুমি ভাববে আমি সব ঠিক, আমি সব পারি, আমি সব জানি, তাহলে ইউ জাস্ট লাইক এ গড। আর যখনই তুমি নিজেকে গড ভাববে, সেদিনই তোমার পতন। ঠিক আছে, আচ্ছা ধৈর্যহীনতা। মেষ রাশির জাতকরা অনেক সময় ধৈর্যহীন হয়ে পড়ে, বিশেষত যখন তারা কোনো কাজে সাফল্য দেখতে পান না। বোঝাই গেছে, একটু আগে বলেছি। আত্মকেন্দ্রিকতা, এরা নিজেরা খুব আত্মকেন্দ্রিক হয়। ঠিক আছে, এবং নিজের ইচ্ছাকে অগ্রাধিকার দেয়, এটা তো বাস্তব, কারণ কথা শুনে এবং অ্যাট্রিবিউট দেখেই আমরা বুঝতে পেরেছি। এই কারণে এরা কখনো কখনো আত্মকেন্দ্রিক বলে বিবেচিত হয়। মানে অনেকে বলে না, তুই খুব স্বার্থপর, যাকে বাংলায় আমরা বলি তাকে স্বার্থপর, বা ও দেখ সবসময় নিজেকে নিয়ে ভাবে, সবসময় নিজেকে নিয়ে ভালোবাসে, নিজেকে নিয়ে একা একা থাকে। এরা এই ধরনের মানুষ হয়। দেখবে সমাজে তুমি এই ধরনের মানুষ অনায়াসে দেখতে পারবে। এবার চলে আসি সব থেকে যেটা বেশি জীবনে ইম্পর্টেন্ট এবং সবার জানার খুব ইচ্ছা, প্রেম ও সম্পর্ক। মেষ রাশির জাতকরা প্রেম খুবই উৎসাহী হয়। এরা খুব ভালোবাসতে চায়, এবং এরা খুব মানে ট্রু লাভার হয়। ঠিক আছে, এবং আবেগপ্রবণও হয়, কারণ আবেগপ্রবণটা আগেই বলেছে। আর আবেগপ্রবণ যারা হয় তারা সবসময় ভালোবাসে, এবং এরা আবেগে গা ভাসিয়ে দেয়, যেটা তাদের সম্পর্কের ক্ষেত্রে খুব ক্ষতি করে। ঠিক আছে, তারা সম্পর্কের ক্ষেত্রে খুব আন্তরিক, এটা বোঝাই যাচ্ছে, এবং দায়িত্বশীল হয়। তবে তারা স্বাধীনতা প্রিয় হয়, এই কারণে সম্পর্কের ক্ষেত্রে নিজস্ব ব্যক্তিগত স্থান এবং সময় চায়। তারা সঙ্গীর প্রতি অত্যন্ত সৎ এবং একনিষ্ঠ থাকে। কিন্তু এই ধরনের মানুষরাই, মেষ রাশির জাতকরা, সঙ্গীত থেকেই প্রতারিত হয়। এই পয়েন্টটা লেখা নেই, পয়েন্টটা বলে দিলাম। ঠিক আছে, এটা কর্মজীবন থেকে বার করা। মেষ রাশির জাতকরা সাধারণত নেতৃত্বমূলক পেশায় সফল হন। তারা সাহসিকতা এবং উদ্যোগের মাধ্যমে নিজেদের কর্মক্ষেত্রে আলাদা পরিচিতি গড়ে তোলে। ব্যবসা ও সামরিক ক্রিয়া এবং যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে তাদের জন্য উপযুক্ত। থ্যাংক ইউ, এখানেই শেষ। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হলে আপনাদেরকে আর সুবিধা হবে। ঠিক আছে, এই আর একটা দেবো আপনাদেরকে, দেখুন এটা বাংলায় দিলাম। এবার ইংলিশে দেখুন। টোটাল আমি 20টা করে প্রত্যেকটা রাশির অ্যাট্রিবিউট বা চরিত্র আমি আপনাদের কাছে তুলে ধরবো। বললাম না, আমার কাছে শেখার ভান্ডার প্রচুর, যদি আপনারা নিতে চান। কি বলছে ইংলিশে, কি বলছে ইংলিশে, যে প্রেডিকশানগুলো দেওয়া রয়েছে, টোটাল কটা প্রেডিকশান বলেছি? 20টা করে প্রত্যেকটা রাশির প্রেডিকশান। মানে মানুষগুলোকে বলে, মানুষগুলো এখানে কি কেউ আছে মেষ রাশি? নাহলে একটা যে কোনো সবাই একটা রাশি বলুন তো, যে রাশিটা বেশি কমন সবার, কার কার মেষ রাশি? আচ্ছা, আর কার মেষ রাশি আছে? আচ্ছা ইন্দুদি, একটু মাইকটাকে অন করুন। মেষ রাশি, আপনি মেষ রাশির জাতক, তাহলে আপনি বলুন তো, আপনার সাথে যে অ্যাট্রিবিউটগুলো বললাম সেগুলো কি মিললো? হ্যাঁ স্যার, হ্যাঁ। মিলতে বাধ্য। আচ্ছা, আর সবার রাশিগুলো বলুন তো, এক এক করে সবার রাশিগুলো বলুন তো, দেখি কোনটা। সিংহ। সিংহ। আর কার? আমার মকর রাশি। মিথুন। আর বলুন, আর কার আছে? অশোকদা লিখে দিন, অশোকদা লিখে দিন, আপনার মাইক কাজ করছেন আজকে। কুণাল বাবু, কুণাল বাবু, কুণাল বাবু, রাজেশদা। স্যার আমার জুলাই মাসে নাই, তাহলে স্যার কি রাশি হবে আমি জানি না স্যার। স্বস্তিক, স্যার ওরা
স্যার রাশিটা একটু বার করো তাড়াতাড়ি। স্যার 9 একটু জুলাই। আমার ডিলে হবে, কারণ আমি অ্যাকচুয়ালি খাবার আনতে বেরোচ্ছি, আমি এই অফিস ঢুকলাম স্যার, সরি স্যার। স্বস্তিক। ও অশোকদা আছে জিও। আচ্ছা বলো, ডেট অফ বার্থ বলো। 9 জুলাই 1992। 9 জুলাই মানে 9/7/1992। 92 না 92 স্যার, এত বয়স হয়নি। আচ্ছা, টাইম বিকেল 4টা 10 অ্যাপ্রক্স স্যার, বাবা বলেছে তো। কোথায়? বাঁকুড়া? বাঁকুড়া স্যার, বাঁকুড়া সকাল। তুলা রাশি। স্যার কি স্যার? তুলা। আচ্ছা তাহলে সিংহ রাশি দুজনের আছে। আর কারো সিংহ আছে? আর ফ্যামিলিতে কারো সিংহ আছে? কারো চেনা পরিচিতি কারো সিংহ স্যার আমি আছে? শুনতে পেলাম না স্যার। সিংহ রাশি এখানে দুজন আছে, তাই সিংহ রাশির প্রেডিকশনটা আজকে দেবো আলাদা। ঠিক আছে, সিংহ রাশি কারো আছে? সিংহ রাশি আর কার কার আছে? কারো ফ্যামিলি মেম্বার বা চেনা পরিচিত কারো সিংহ রাশি আছে? কারো ফ্যামিলি মেম্বার বা চেনা পরিচিত কারো সিংহ রাশি আছে? কুণাল বাবু কি রাশি? শিখতে পারবেন না এইভাবে, ক্লাসের মাঝখানে চলে গেলে শিখতে পারবেন না। আচ্ছা তাহলে আমি সিংহ রাশির প্রেডিকশনটাই দিচ্ছি, যেহেতু সিংহ রাশিটা একা আছে, আমার দুজন আছে। দেখুন লিও বা সিংহ কি বলছে, এই ধরনের মানুষরা ভেরি ইগোস্টিক পার্সন হয়। ঠিক আছে, ওকে, ওয়ান্ট টু সাইন ইন লাইফ, এরা জীবনে খুব পরিমাণে উন্নতি করে এবং নেম ফেম এদের কাছে ইম্পর্টেন্ট। ন্যাচারালি রবির কারক যখন, এদের লাইফে নেম ফেম অটোমেটিক পাবে। এবং অশোক দাও জীবনে নেম ফেম যশ পেয়েছে, স্বস্তিকও পেয়েছে। ঠিক আছে, এবং এদের লাভ অ্যাটেনশনটা খুব ভালো এবং এরা ভালোবাসে খুব তাড়াতাড়ি মানুষকে। ঠিক আছে, আমি এটা বুঝেছি, এদের মধ্যে মায়া মমতা প্রচণ্ড ভালোবাসা এদের মধ্যে রয়েছে। এরা মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে, যেরকম অশোকদার মতো মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা আছে এবং স্বস্তিকের মতো মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা আছে। ঠিক আছে, ওকে। তারপর আছে ইফ সামওয়ান ডাজ গিভ অ্যাটেনশন হি ফিল হার্ট। ঠিক আছে, তাহলে যদি একে কেউ ভালোবাসে বা একে কেউ অ্যাটেনশান দেয়, তার সেই মানুষটার প্রতি এরা খুব পরিমাণে কাইন্ড হার্ট হয়ে পড়ে, মানে না এই মানুষটা আমার জন্য করছে, আমি তার জন্য কিছু করি। ঠিক আছে, ইফ সামওয়ান অ্যাটাক ইউ ইমিডিয়েটলি ইউ অ্যাটাক টু। কেউ যদি আপনাদেরকে মারতে আসে, আপনার এতটাই রকচটা এবং মাথা গরম, আপনারা ঘুরিয়ে তাকে একটা মেরে দেন। ঠিক আছে, ফরগেট অ্যান্ড ফরগিভনেস, আপনারা ক্ষমা করতে পারেন এবং ক্ষমা চাইতেও পারেন। ঠিক আছে, এবং গিভ প্রায়োরিটি টু হিজ ফ্যামিলি অ্যান্ড হিজ ক্লোজ সার্কেল। ঠিক আছে, এবং সবসময় পরিবার এবং স্থানীয় লোকজনদের আপনারা প্রায়োরিটি দেন এবং ভালোবাসেন। ঠিক আছে, ওকে। এক্সপেনশন ফ্রম ইজ পার্টনার ইজ ভেরি হাই, ফেসেস রিলেশন ইস্যু। এদের লাইফে একটা ম্যাচুয়াল সমস্যা থাকবে, মানে বিবাহিত জীবনে একটা সমস্যা থাকবে। ঠিক আছে, এবং হেড ফেলিওর অলওয়েজ বাউন্স ব্যাক, মানে এরা জীবনে হারতে শেখে না, হারলে আবার ওখান থেকে তৈরি হয়। এবং স্ট্রং উইল পাওয়ার, প্রচণ্ড পরিমাণে এদের মধ্যে উইল পাওয়ার আছে, এবং স্টাবর্ন নেচার, এবং হার্ডলি লিসেন টু আদার। ঠিক আছে, ডু হোয়াট এভার উই বিলিভ। ঠিক আছে, রোম্যান্টিক বাই নেচার, এরা মানে গান করতে, আঁকতে, ঘুরতে খুব ভালোবাসে। ইন রিলেশনশিপ
ডমিনেটিং নেচার, এবং মাঝে মাঝে আবার বউকে খেলা হয় এসব মানুষ। ঠিক আছে, কি ঠিক বললাম অশোক দা, স্বস্তিক দা? স্যার এক্সেপ্ট আমি যা বলি প্রতীককে নিয়ে স্যার, আমি বলি স্যার, হ্যাঁ বলো। আমি বলি স্যার প্রতীককে নিয়ে হ্যাঁ হ্যাঁ, তুমি ওই লাস্টের পয়েন্টটা বাদ দিয়ে প্রত্যেকটা ওর সঙ্গে মিলে গেছে স্যার। লাস্টে শুধু পেদায় না, তাই তো? লাস্টেরটা বাদ দিয়ে স্যার। না অ্যাকচুয়ালি কি বললাম, সেটার পেছনে কারণ আছে, সেটার পেছনে কারণ আছে, সেটার পেছনে কারণ আছে। ওই তো স্যার বললেন না 90% আমার সাথে একদম ডেফিনেটলি মিলেছে। 90% আপনি যেটা বলেছিলেন ক্লাস স্টার্টে। তাহলে আমার কথাটা মিললো তো, যে তাহলে আমি সেই মানুষটা কিচ্ছু করলাম না, কিচ্ছু বার করলাম না, আমি শুধু তার রাশিটাকে নিয়ে তার সামনে একটা 5 মিনিটের প্রেডিকশন করে দিলাম না, সেই মানুষটা খুশিতে বলবে স্যার আপনি সত্যি ভগবান। স্যার ভগবান না, স্যারও তো মানুষ, স্যার জানে তাই বলছে, স্যারের কাছে নলেজটা আছে, জ্ঞানটা আছে, তাই স্যার সেই নলেজটা মানে এতটাই কারেক্ট প্রেডিকশন যে আমাকেও বলতে হলো না, আমার কলিগই সব বলে দিল। যে একদম ঠিক বলেছেন স্যার, অশোক দা বলছে, এটা ঠিক বলতে বাধ্য। তাহলে বলুন, এই জিনিসটা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের প্রেডিকশন লেভেলটা কি পরিমাণ হাইলি হবে? ক্লায়েন্ট কি আপনাদের কাছে আসবে? আর আসলে কি ক্লায়েন্ট আর জীবনে কি অন্য কারোর কাছে ঘুরে যাবে? বলুন, বাস্তু শিখে নিলেন, মোবাইল নিউমেরোলজি শিখে নিলেন, আর একটা হালকা প্রেডিকশন দেওয়া শিখে গেলেন। এবার বলুন ক্লায়েন্টকে কিভাবে আপনি খুশি করতে পারবেন কি পারবেন না? কি কাকুলিদি কালকে দিয়ে কি প্রেডিকশন করতে পারবেন মানুষকে এই কোর্সটা করে যাওয়ার পর? হ্যাঁ নিশ্চয়ই পারবো। এই দেখছেন আজকে গলার ভয়েস কত জোর, এই কদিন একটু মিনমিন করছিল, আজকে জোর গলায়। ইন্দুদি, ইন্দুদি, মনানিদি, মাইক অন, ক্যামেরা অন করুন। ইন্দুদি, কি এই জিনিসগুলো হাতে থাকলে এবার প্রেডিকশন করতে পারবেন মানুষকে? হ্যাঁ হ্যাঁ পারবো। কারণ পারাটাই উচিত, এবং প্রত্যেকটা স্লাইডিং থাকবে প্রত্যেকটা। আচ্ছা মনানিদি বলুন, পারবেন? তাহলে একটা মানুষকে এবার আপনি কি বলতে পারবেন যে আপনার এই আছে, এই নেই, আপনার এই সমস্যা, এই জিনিস। তাহলে একটা মানুষকে 5 মিনিটে আপনি তাকে কাজ করে দিতে পারবেন। আমার হেল্প কিছু করতে লাগবে? আমার হেল্প কিচ্ছু লাগবে না তো, আমি কে? আমি কেউ না। ঠিক আছে, সমস্ত কিছু থাকবে, শুধু একটু পড়াশোনা করতে হবে। দয়া করে হাত জোর করে নিবেদন, ক্লাসটা করিয়ে চলে যাই। সারাটা 24 ঘন্টায় 2 ঘন্টা আমায় দেন, 22টা ঘন্টা নিজেদের জন্য থাকে, 6টা ঘন্টা ঘুমাবেন, আর 6টা ঘন্টা রান্নাবান্না করবেন, 6টা ঘন্টা বাচ্চা মানুষ করবেন, 4টে ঘন্টা ব্যাকহ্যান্ডে পড়াশোনা করবেন। আর কি চাই লাইফে কাকুলিদি? আপনার ওই একটা ছোট্ট কথা বলবো, আপনি কেউ নন বললেন না, ওটা একটা কথা বলি। হ্যাঁ, মানে যার কেউ নেই তার কে আছে? ভগবান। হ্যাঁ, তো ভগবান আমরা কাকে জানি? গুরুকেই আপাতত, মানে এই পার্থিব সমাজে। বাস, তেল মাখানোর ব্যাপার নয়। আপনি যদি বলেন বা কেউ যদি ভাবেন যে তেল মাখাচ্ছে স্যারকে, সেটাও ভাবতে পারেন, কোনো অসুবিধা নাই, ভাবুন না, সবাই ভাবুন যে তেল মাখাচ্ছি স্যারকে। কিন্তু ভগবানের রূপ গুরুদেব, আপনাকে থাকতে হবে। আপনি না থাকলেও আমরা জানি যে আপনারা আছেন। আমি একটা কথা বলেছিলাম, আপনি সেখানে আমাকে একটা জিনিস করলেন, আমার জন্য আপনি আরো 2 ঘন্টা এক্সট্রা খেটে একটা এক্সট্রা জিনিস করলেন, যেটা আমি পরে হয়তো কোনোদিনও বলবো সবাইকে। তাই গুরুদেব আছেন, বাস। না না, এটা এখানে যারা ক্লাসে আছেন আশা করি, আমি হয়তো ব্যস্ত থাকি কিন্তু প্রত্যেকের ফোন বা মেসেজে আমি রিপ্লাই দিই। 100%। কাকুলিদি যখন ফোন করেন আমাকে নিশ্চয়ই পান, ইন্দুদিও ফোন হ্যাঁ পাই। ইন্দুদিও যখন ফোন করেন নিশ্চয়ই পান। কারণ আমি আমার প্রফেশনটাকে ভালোবাসি, এবং আমি আমার একদম 100%। প্রথম কথা হচ্ছে, শেষ কথা হচ্ছে, আপনারা শিখুন, জানুন এবং আর্নিং করুন। এবং বনানিদি কিছুদিন আগে নিজে আর্নিং করেছে, এটা আমার কাছে কতটা পাওনার বা কতটা ভালো লেগেছে সেটা আমি ক্লাসে আপনাদের কাছে শেয়ার করেছিলাম তো। সিমিলারলি স্যার, ম্যাডাম অ্যাকচুয়ালি আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, ওনার মোবাইল নাম্বারটা চুজ করে দিতে হবে। উনি কিছুটা বলেছেন এই জিনিসগুলো দিয়ে, তো ওটাই বলছি যে আমরা নিশ্চয়ই কিছু না কিছু শিখছি স্যার। এবং ম্যাডাম দেখুন, ম্যাডাম একটা কাজ করেছিল, করে আজকে ম্যাডাম আমার নিজেও একটা জিনিস শিখে গেল, খুব সুন্দর করেছিল, সুন্দর নাম্বারটা বার করেছিল 90513832 ঠিক আছে, এই নাম্বারটা করেছিল ম্যাডাম। এই নাম্বারটাই তো ঠিক বললাম তো স্যার? আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি। হ্যাঁ আমি ওই হ্যাঁ হ্যাঁ ওটাই ছিল। হ্যাঁ 325 এই নাম্বার ছিল আপনার, ঠিক আছে? তাহলে উনি সবকটা ভাইব্রেশন গুড নিয়েছে, কিন্তু ভাইব্রেশনগুলো যে আবার ক্রস হচ্ছে সেটা উনি খেয়াল করেননি।
স্যার স্যার 81 ঢুকে গেছিল একটা। কি বললাম 38 তারপর হচ্ছে 38 আবার হচ্ছে 1325 মোটা এফেক্ট থাকবে ওটা 38 আর 13 টা রাখতে গিয়ে তার পাশে কি হয়ে গেল 81 এর কমিউনিকেশন 81 এর কমিউনিকেশনে কি হলো সান স্যাটার্নের কমিউনিকেশনে অলওয়েজ ভেনাস মরে কি হলো ম্যারেজ লাইফটা ডিস্টার্ব হয়ে যাবে এবং অটোমেটিক্যালি ওনার ম্যারেজ লাইফটাতে প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং উনি আবার দেখুন মানে ওনাকে রাহু কিভাবে ঘোরায় কি চক্করে ঘোরায় যে তুই যতই না চাস আমি ঢুকবো একটা প্রবলেম তৈরি করেছিল কিন্তু কি যেহেতু অকাল ফিল্ডে আছেন সবসময় স্পিরিচুয়াল লাইনে আছে ভগবান কাউকে না কাউকে দাঁড় করেই গাইড করে দিচ্ছে ওনার কি মনে হলো যে নাম্বারটা একবার স্যারকে দেখে নিই তাহলে আমাকে সেই জায়গাটা দিয়েছে বা সেই মর্যাদাটা বা সেই দরজাটা দিয়েছে বলে উনি আমাকে নাম্বারটা দেখিয়েছে স্যার এই নাম্বারটা একটু দেখে দেবেন দেখিয়েছে বলে আমি 7 সকালে দেখি বলো হরে কৃষ্ণ তো ভুল সঙ্গে সঙ্গে সকাল 6:30 ওনাকে হোয়াটসঅ্যাপ করলাম ঠিক আছে উনি হলো ও স্যার ঠিকই বলেছেন আমি বললাম সে স্বস্তিককে আমি বলে দেবো স্বস্তিককে বলবেন ও আপনার জন্য একটা বেটার নাম্বার চুজ করে দেবেন ঠিক আছে নিজে নিজে প্র্যাকটিস করবেন সবাই তারপরে তো স্যার রইলেন এক্স্যাক্টলি নিজেরা শিখুন তাহলে আপনার প্রেডিকশন করবেন কি করে ক্লায়েন্টকে এবার ক্লায়েন্টকে মোবাইল নাম্বার বেছে দেবেন ক্লায়েন্টকে মোবাইল নাম্বার দিয়ে বেছে আপনারা প্রথম দিকে 1000 টাকাই নিন না অসুবিধা কি প্রথম দিকে 1000 টাকা করেই নেবেন আমি যেমন 2500 টাকা নিই আপনারা 1000 টাকায় নেবেন নাম্বার চুজ করে দেবেন শিখুন আমি তো আছি ব্যাক এন্ডে আমি গাইড করে দেবো ঠিক আছে নিজেরা শিখুন ইন্দুদি নাম্বার চুজ করা হয়েছে ছখানা নাম্বার তো চুজ করবেন বলেছিলেন কখানা করেছেন ইন্দুদি সফটওয়্যার হাতে দিয়ে দিয়েছি সব কিছু হাতে দিয়ে দিয়েছি এখন কটা নাম্বার চুজ করা হয়েছে ফ্যামিলির চুজ করুন অশোকদা সবার নাম্বারগুলোকে চেঞ্জ হয়নি এখনো পর্যন্ত আগামী 5 দিনের মধ্যে আমি দেখি সবার নাম্বার চেঞ্জ হয়ে গেছে স্বাধীনতা দিবসের মধ্যে সবাই নাম্বারগুলোকে চেঞ্জ করে নেবেন ঠিক আছে সবাই নাম্বারগুলোকে চেঞ্জ করে নেবেন স্বাধীনতা দিবসের আগে নতুন ভারতের নতুন উদয় সূর্য তার সাথে সাথে আপনাদের জীবনও যেন নতুন সূর্য উদয় হয় সেই আশা এবং কামনাই রাখি আচ্ছা আমাদের এই যে টোটাল 12টা রাশি প্ল্যানেটের আমরা প্রত্যেকটা রাশি এবং প্ল্যানেটের ডিটেলিং পড়ব ক্লাসটা মেবি আমাদের 3 দিন থাকতে পারে বাট আমার মনে হচ্ছে 3 দিনে আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি তো একটু বেশি কথা বলি আপনাদের বোরিং করি ঠিক আছে তাই এটা মনে হচ্ছে 4 দিন যেতে পারে ঠিক আছে বাট আমার শেষ না হলে আমি 4 দিন গেল 5 দিনে চলবো বাট শিখিয়ে আমি ছাড়বো আছি স্যার শিখিয়ে আমি ছাড়বো এই কোর্স ফিটা হচ্ছে আমাদের 1103 টাকা কোর্স ফি কিন্তু আজকে আমাদের ক্লাসে যারা আছেন তারা আজকে ক্লাসে জয়েন করবেন এবং আজকে ক্লাসে থাকাকালীন যারা পেমেন্ট করবেন তাদের জন্য এই কোর্স ফিটা অনলি 555 টাকা ঠিক আছে মানে এত বড় একটা ম্যাজিক্যাল জিনিস উইথ 12টা পিডিএফ অ্যান্ড অ্যাট্রিবিউট এবং প্রত্যেকটা রাশি নক্ষত্রের ঘর অ্যান্ড অ্যান্টি ঘর অ্যান্ড এনিমি প্ল্যানেট ফ্রেন্ডলি প্ল্যানেট প্রত্যেকটা রাশির জলতত্ত্ব বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব পৃথিবীতত্ত্ব পড়াবো সমস্ত কিছু শেখাবো হাতে ধরে চার্ট ওয়াইজ ক্যালকুলেশন শেখাবো শিখিয়ে টোটাল এই 4 দিনের কোর্স বা 3 দিনের কোর্স যেটাই লাগুক শেখাবো টোটাল 555 হ্যাঁ বলুন স্যার যেটা সেদিনে আপনি বললেন না যে এনার একটা অন্য নেগেটিভ মানে কোনো মানে অ্যাকশন লেগেছে ওটা নিয়ে আমি কিছু বলবো তবে আমি আগে অফিস ঢুকে তারপরে স্যার সবাইকে ওটা শেয়ার করতে চাই জিনিসটা নিজের চোখে দেখা তো মানতে বাধ্য হলাম স্যার যতই টেকনিক্যালে কাজ করি ওটা মানতে বাধ্য হলাম আজকে আপনার কথাকে একদম সিমিলারলি অ্যাকর্ডিং সেম জিনিস সবার সাথে শেয়ার করতে চাই মাত্র বাস দেখো আমার গুরুর আশীর্বাদ বলো বা নিজের মেডিটেশন বলো বা আমার তন্ত্র ক্ষমতা বলো আমি দেখতে পাই ঠিক আছে আমার সেই দেখা থেকে আমি প্রেডিকশন করি এবং বনানী দিকেও কিছু প্রেডিকশন দিয়েছি ঠিক আছে অশোকদাকেও দিয়েছি তোমাকেও দিয়েছি আমার যতটুকু ক্ষমতা সের মধ্যে থেকে দাঁড়িয়ে আমিও তো মানব সমাজের মধ্যেই একজন আমার গুরু এবং ভগবানের অশেষ কৃপা আমাকে সেই জিনিসটা দেওয়ার জন্য এবং আমি যতটা পারি মানুষকে হেল্প করা এবং কল্যাণ করার চেষ্টা করি ঠিক আছে তাতে জানি না কতটা দিয়ে উঠতে পারি বা করে উঠতে পারি চেষ্টাটা শুধু রাখি চেষ্টাটা সব ইচ্ছা রাখলে সেটা সবসময় ভালো হবে এটা মনে রাখবেন এটা আমি সবাইকে একটা কথা বলি
চেষ্টা আর সদিচ্ছা যদি মনে থাকে সব কাজ ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের এই ক্লাসটা শুরু হবে হচ্ছে আজকে 11 তারিখ, 13 তারিখ থেকে সন্ধে রাত্রি 10টায় ক্লাসটা শুরু হবে। 13 তারিখ থেকে রাত্রি 10টায় ক্লাসটা শুরু হবে। কটা থেকে শুরু হবে? আচ্ছা, ক্লাসের শিডিউলটা একটু লিখে নাও তো। ক্লাসের শিডিউলটা একটু লিখে নাও, আমি শিডিউলটা করে নিই। কেউ একজন লিখে নিন একটু, আমার কাছে এই মুহূর্তে নোট মানে লিখে গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা লিখুন। আচ্ছা, টেকনিক্যাল ক্লাসটা কে কে করতে চায়? টেকনিক্যাল ক্লাসটা, বাস্তু টেকনিক্যাল ক্লাস। হ্যাঁ, তুমি আছো, দীপঙ্কর আছে, এদের 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 অলরেডি পেমেন্ট করা আছে, অশোকদা বলেছিলেন করবেন। হ্যাঁ, আচ্ছা, আর কে টেকনিক্যাল ক্লাসটা কে কে করতে চায়? বাস্তু টেকনিক্যাল ক্লাসটা কারণ দেখুন, টেকনিক্যাল ক্লাসটা না করলে আলটিমেটলি প্রপার্টির গ্রিডিংটা করতে পারবেন না। গ্রিডিংটা করতে না পারলে সেই প্রপার্টির প্রবলেম কোথায়, সলিউশন কি, সেটা বার করতে পারবেন না। আচ্ছা, আজকের ক্লাসে দীপঙ্কর ঢুকলো না কেন? দীপঙ্কর কি জানে না ক্লাস? ফোন করবো স্যার একবার। স্যারের কাছে কোনো ইনফরমেশন নেই, কিছু নেই? হ্যাঁ, একবার জেনে নিচ্ছি। আমার ওই হোয়াটসঅ্যাপটা প্রবলেম হচ্ছে, তোমরা কি ওই হোয়াটসঅ্যাপে কেউ হোয়াটসঅ্যাপ করেছিলে? না স্যার, আমি করিনি। কেউ করেছিল কোনো হোয়াটসঅ্যাপ? কুণালদা, আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন? কুণালদা, আপনি আছেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, লিখে নাও আজকে 13 তারিখ 13 তারিখ হচ্ছে মঙ্গলবার। 13 তারিখ হচ্ছে জোডিয়াকের ক্লাস। 15 তারিখ জোডিয়াকের ক্লাস। ঠিক আছে, 18 তারিখ জোডিয়াকের ক্লাস। ওকে, এই পর্যন্ত 3টে হচ্ছে জোডিয়াকের ক্লাস। আচ্ছা, আর বাস্তু টেকনিক্যাল ক্লাসটা লিখে রাখো। 14 বাস্তু টেকনিক্যাল ক্লাস, 14 বাস্তু টেকনিক্যাল, 16 বাস্তু টেকনিক্যাল। ঠিক আছে, 19 বাস্তু টেকনিক্যাল। ওকে, 13 তারিখ মোবাইল নিউমেরোলজির ক্লাস স্টার্ট হবে। যাদের করা আছে তাদের অসুবিধা নেই, তারাও চাইলে জয়েন করতে পারবেন উইদাউট এনি চার্জেস। মোবাইল নিউমেরোলজি শুরু হচ্ছে 13 তারিখ থেকে, হচ্ছে ডেমো ক্লাস। আচ্ছা, 14, 15, 16 এগুলো সবই 10টা থেকে। আর মোবাইল নিউমেরোলজির ক্লাসটা হচ্ছে 9টা থেকে। ঠিক আছে, 9 PM। ওকে, মোবাইল নিউমেরোলজির ক্লাস 9টা থেকে। শনিবার 8টা হবে না, শনিবার দিন কোনো ক্লাস দেবো না। 17 তারিখ মনসা পুজো, কোনো ক্লাস হবে না। 18 তারিখ রাখি, 19 তারিখ আমি কোনো ক্লাস থাকবে না। 19 তারিখ। আচ্ছা, বাস্তু টেকনিক্যালটা 19 তারিখ না 20 তারিখ হবে। হ্যাঁ, 20 তারিখ হবে, ওটা ঠিক করে নিন একটু। 20 তারিখ, 14, 16, 20। 14, 16, 20। স্যার, একটা ছোট্ট জিনিস সবাইকে দেখাই, খুব ভালো জিনিস, সবাই ভালো লাগবে। কটা বাজে? দীপঙ্কর তো আসছেন, জয়েন করছেন, উনি এইমাত্র ফিরলেন, কিছু একটা প্রবলেম ছিল। हर हर महादेव, जय श्री कृष्ण। আজকে অনেক দামি আমরা সেই প্রত্যেকটা রাশির হ্যাঁ,
জেনেছি এবং সেই রাশিগুলো এটা আমাদের এই অফিসের সামনে কলেজ মোড়ের কমিটি স্যার, মানে আমাদের এখান থেকে যতজন বাবার মাথায় জল ঢালার জন্য আসেন, আজ কালকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, তো এটা আমাদের কমিটি অ্যাকচুয়ালি। আমরা থাকি না থাকি ওটাতে আমরা কিছু না হলেও কন্ট্রিবিউট করি স্যার। সবসময় ভালো কাজ। তা এটাই হচ্ছে আজকের ক্লাসের এই জিনিসটা অনেকটাই মিস হচ্ছে, রেকর্ডিং আছে, রেকর্ডিং পাবে। আমাদের জুডিয়াক ক্লাসটা স্টার্ট হচ্ছে, জুডিয়াকের ক্লাসটা হবে হচ্ছে 13, 15, 18, ঠিক আছে? 3 দিনের ক্লাস, এটা মেবি 4 দিন হতে পারে, সেটা আমি পরে জানাবো। এই কোর্সটার কোর্স ফি হচ্ছে 1103 টাকা। তবে আজকের এই ক্লাস চলাকালীন যারা পেমেন্ট করবে তারা অনলি 555 পাবে। আমার ফোনপে জিপে নাম্বারটা সবাই জানেন, 9051383237, এই নাম্বারই পেমেন্ট করবেন যে ক্লাস করবেন। আচ্ছা, তারপরে ক্লাসগুলো একটু লিখে নাও। হ্যাঁ, জুডিয়াক হয়ে গেল। আর বাস্তুর টেকনিক্যাল হবে 14, 16, 20। বাস্তুর টেকনিক্যাল হবে 14, 16, 20 রাত্রি 10টায়। সব করে এই দুটোই হচ্ছে রাত্রি 10টায়, জুডিয়াক আর তোমার হচ্ছে বাস্তু। 13 তারিখ থেকে মোবাইল নিউমোলজি ক্লাস শুরু হবে, 13, 14, 15, 16। যারা যারা পুরনো স্টুডেন্ট আছে তারাও জয়েন করতে পারে, নতুন স্টুডেন্টরা তো অবশ্যই জয়েন করবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। আর 21 তারিখ থেকে আমাদের নিউমোলজির ফুল কোর্স আসছে, 4 মাসের কোর্স। এটা সপ্তাহে 2টো করে ক্লাস হবে, 4 মাসের কোর্স, ঠিক আছে? এই কোর্স ফিটা হচ্ছে আমাদের 3599 টাকা। ওকে, এই কোর্স ফি হচ্ছে 3599 টাকা। এই কোর্স ফিটা 4টে ইনস্টলমেন্টে পেমেন্ট করা যাবে। 4টে ইনস্টলমেন্টে পেমেন্ট করলে শুধু 251 টাকা অ্যাডিশনাল রেজিস্ট্রেশন ফিসটা লাগবে, আদারওয়াইজ আর কোনো এক্সট্রা টাকা লাগবে না, আর কিছু লাগবে না। 251 টাকাতে রেজিস্ট্রেশন ফিস হলে তুমি অ্যাজ এ মেম্বার হিসেবে জয়েন করলে। এবার এভরি মান্থে 19 তারিখে, মানে প্রথম যখন 19 তারিখ জয়েন করবে তখন তোমাকে দিতে হবে 999 টাকা প্লাস 251 টাকা। তারপরে যে ব্যালেন্সটা থাকছে 2500 টাকা, সেটা 825 টাকা করে ইকুয়াল 3টে ইনস্টলমেন্ট। ওকে, বোঝা গেল? জোডিয়াকের ক্লাসটা 555 এটা আমাদের 13 তারিখ থেকে শুরু হবে, 13, 15, 18 জোডিয়াকের ক্লাস। আর বাস্তুর ক্লাস হচ্ছে 14, 16, 20। স্যার জোডিয়াকের ক্লাসে কি কি মানে কি কি শর্টে বলে ক্লাস রেকর্ডিং দিয়ে দেবো, রেকর্ডিং দেখে নেবে, রেকর্ডিংয়ে ফুল থাকবে, রেকর্ডিংটা বুঝতে পারবে, ঠিক আছে? প্রত্যেকটা রাশিকে তুমি একটা মানুষের ধরো কিছু জানো না, ডেট অফ টাইম, ডেট অফ কিছুই জানো না, শুধু তার রাশিটা জেনেছো। রাশিটা শেখারও 2টো পদ্ধতি আমি শিখিয়ে দিয়েছি। একটা হচ্ছে শুধু ডেট অফ বার্থ জানলেও হয়, আর একটা হচ্ছে তার যদি কোন মাসে জন্ম সেটা থেকেও একটা প্রেডিকশন করা যায়। তো এইটুকু যদি তাকে তুমি জেনে প্রেডিকশন করতে পারো, তার 80 to 90% প্রেডিকশন আর রাইট। আজকে ইন্দুদির প্রেডিকশন করেছি, স্বস্তিকের প্রেডিকশন করেছি, অশোকদার প্রেডিকশন করেছি। আচ্ছা, তোমরা বলো তোমাদের প্রেডিকশনগুলো কিরকম লেগেছে? রাজেশ দা, স্বস্তিকের প্রেডিকশন কি বলছে? একদম স্যার 90% কারেক্ট। শুধু একটা বলেছিলাম ওয়াইফকে প্যাটায়, সেটা ছাড়া বাদবাকি সব মিলে। হ্যাঁ, ছেলেটা তো ভালো, ওই কাজটা করে না, অনলাইন কাজটা করে না, বাদবাকি সব মিলে গেছে, ঠিক আছে? তাহলে একটা মানুষের লাইফের কিছু না জানা সত্ত্বেও 100% প্রেডিকশন করতে পারবে। ডাক্তার কোনো রুগী ধরে, ডাক্তার কিন্তু একটা সময় স্টপ হয়ে যায় যে এটা আমার ডিপার্টমেন্ট না, আপনারা অন্য ডাক্তার দেখুন, বা রেফার করে দেয়। আমাদের কাছে কিন্তু কোনো রেফার অপশান নেই, আমরা যেটা সমস্যা সেটাকেই প্রেডিক্ট করব এবং সেই মানুষটার সমস্যার 100% সলিউশন দেব, এবং আফটার সলিউশন সেই মানুষটাকে আমরা রেমেডি দেব, রেমেডি দিয়ে তাকে সেই প্রবলেম থেকে আমরা সলভ আউট করব। বুঝতে পারলাম? এটা আমি বারবার করেই একটা কথা বলি, ঠিক আছে? ওকে, তাই তোমাদের একটা কোশ্চেন করবো? হ্যাঁ নিশ্চয়ই, কোশ্চেন করার জন্য তো একটা কেন 10টা চাই, বলো। কোনো মানুষের রাশির দিকে যে প্রেডিকশনটা করলেন, তাহলে তার ছকটা কি দেখার প্রয়োজন নেই? মনে করছে জানে না কিছু, তারা ডেট অফ বার্থ জানা নাই, তাহলে কি আর ছক দেখার তার প্রয়োজন নেই স্যার? না, এবার দেখো, তুমি যখন তার কিছু জানো না, কি করে ছক দেখবে? ছকটা কি করে দেখবে? তার টাইম জানো না, তার প্লেস জানো না, তাহলে ছকটা কি করে দেখবে? হ্যাঁ স্যার, ওটাই বলছি। তাহলে সেক্ষেত্রে এটাই কি মানে ধরে পর তার এমনি করতে হবে? এটাকে ধরেই করতে হবে,
তোমার ওই ধরা থেকে Astrology. বাস্তু শিখেছো, সেখান থেকে বুঝতে হবে তার কোন কোন প্ল্যানেটগুলো খারাপ। এবার কি করবে, যে আমাদের যে 300 অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি আছে, সেই রেমেডি থেকে তাকে রেমেডি দিয়ে দাও, তাকে সেই রেমেডিগুলো করাও, রেমেডিগুলো করালে অটোমেটিক্যালি সেই মানুষটা বুস্ট আপ বা চার্জ আপ হবে, তার সে লাইফে প্রবলেমগুলো সলভ আউট হয়ে যাবে, ইল এফেক্টগুলো কেটে যাবে, তাহলে সেই মানুষটা খুশি হবে। সেই মানুষটা বলবে যে আমার কিছু নেই, কিন্তু ওই মানুষটা আমাকে যে প্রেডিকশন করেছে না, ফাটাফাটি। অনেক জ্যোতিষী তো যা যা বলে, এই মানুষটার কাছে গেছিলাম, আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ কিচ্ছু নেই, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু মাথা ঘামিয়ে এই লোকটা যা প্রেডিকশন করলো দারুণ। আসলে তুমি তো না করেছো মাথা ঘামিয়েছো, না করেছো চিন্তা, শুধু কি একটু টাইম নেবে, একটা প্রেডিকশন করার সময় একটু টাইম নেবে। হুট করে স্যার বলেছে, স্যারের লেখাটা বার করে দেখে প্রেডিকশন করে দেবে, তা করবে না, একটু টাইম নেবে। আর লেখাগুলো যা দেবো একটু পিডিএফগুলো দয়া করে একটু পড়াশোনা করবে গুরু, পড়াশোনা করবে। বারবার করে বলছি, শিক্ষার থেকে বড় জিনিস কিছু নেই। শিক্ষা যত দেবে নিজের মধ্যে বাড়াবে, তত তোমার মধ্যে জ্ঞান বাড়বে, আর জ্ঞান যত জীবনে বাড়বে, তত তোমার মধ্যে জ্ঞানের খিদে তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, কেউ একটা পেমেন্ট করলো, কে পেমেন্ট করছে একটু বলবেন? আমার ওই হোয়াটসঅ্যাপ করবেন, আমার কাছে কিন্তু স্ক্রিনশট নেই, আমাকে ওই হোয়াটসঅ্যাপ করবেন, নাহলে গ্রুপে করবেন। আচ্ছা, আমি গ্রুপটা ওপেন করে দিই। আমি বলেছিলাম 40% ডিসকাউন্ট দেবো, আমি 50% ডিসকাউন্ট। আচ্ছা, বনানি দিই, বলুন, আপনি তো আবার কথা বলতে পারেন না। ঠিক আছে, এই দিদি ফোনটা এবার চেঞ্জ করুন দিদি, আপনার হাতে পায়ে ধরি দিদি, ফোনটা এবার চেঞ্জ করুন। আমি এখন একটা ক্লাস করতে গেলে যদি স্বতঃস্ফূর্ত না কথা না বলবেন না, তাহলে না এটা আপনারা বুঝতে পারবেন না। আমার নিজের খারাপ লাগবে যে আপনারা কিছু সার্ভিস আপনাদেরকে আমি বোঝাতে পারছি না, কারণ আপনাদের ইন্ট্রোডাকশনটা আমার কাছে খুব দরকারি। কারণ আমি একটা জিনিস জানেনি, নাছর বান্দা, আমি যতক্ষণ আপনারা শিখবেন ততক্ষণ আমি কিন্তু ছাড়বো না। আর সবাই কি পড়িয়ে যাবে, সুন্দর পড়িয়ে যাবে, পড়িয়ে হাওয়া, তুই শিখলি না শিখলি কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্ট শিখতে হবে, এবং প্রত্যেকটা স্টুডেন্টকে জীবনে এই ফিল্ডে স্টাবলিশমেন্ট হতে হবে, এবং প্রত্যেকের সেকেন্ড ইনকাম জেনারেশন এই দ্বারাই হবে। এবং আমি কি বলেছি, আমার সবাইকে নিয়ে একটা ইচ্ছা আছে, একটা এনজিও স্থাপন করে, যেটা আমি বলেছিলাম ডে ওয়ানে, সেই জিনিসটা খুব তাড়াতাড়ি আমরা নামবো মাঠে, সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। প্রত্যেকটা স্টেটে আমরা ছড়িয়ে পড়বো, প্রত্যেকটা জেলায় ছড়িয়ে পড়বো, এটাই আমাদের মোটো থাকা উচিত। ঠিক আছে? ওকে, আচ্ছা ওকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, ও তো দেখেনি বেচারা। আচ্ছা, আজকের যে প্রেডিকশনটা করানো হয়েছে, সেটা ডিটেলস দেখাই। এরকম প্রত্যেকটা পিডিএফ হবে, একটা বেঙ্গলিতে একটা ইংলিশে। ঠিক আছে? বেঙ্গলিতে এরকমভাবে প্রত্যেকটা রাশি আসবে, যেটা আজকে আমরা প্রথম মেষ রাশিতে দেখিয়েছি। মেষ রাশি মানে এরিস, মেষ রাশির সিম্বল, মেষ রাশির সাধারণ বৈশিষ্ট্য কোন ডেটে, এটা হচ্ছে যদি আমরা কারো ডেট অফ বার্থ না জানি, তাহলে আমরা এই ডেট অফ বার্থটা ধরে প্রেডিকশন করবো। অনেকে যেমন বলে না, আমি আশ্বিন মাসে জন্মেছি, আমি ভাদ্র মাসে জন্মেছি, আমি শীতকালে জন্মেছি, সেরকম বিচার করে এইটা দিয়ে করবে। ঠিক আছে? সেই মেষ রাশির ব্যক্তিরা কী ধরনের হয় তার একটা ছোট্ট আভাস, এবং তারপরে তাদের জীবনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো, সাহসিকতা, উদ্যমী, সাহসী, আত্মবিশ্বাসী কতটা হয় তার একটা ডিটেলস পেয়েছি। আগ্রাসী মনোভাব এবং স্বাধীন প্রিয় তারা কী ধরনের হয় সেটা একটা মনোভাব পেয়েছি। তাদের লাইফের কী কী প্রবলেম আছে, কোথায় তারা ভুল করলে ভুলটা থেকে যাচ্ছে, সেই জিনিসগুলো পেয়েছি। তারা প্রেম ভালোবাসার বিবাহিত লাইফ তাদের কেমন যাবে তার একটা আভাস পেয়েছি। কর্মজীবনে তারা কী ধরনের হবে তার একটা আভাস পেয়েছি, এবং তারা কী ধরনের প্রফেশন হবে সেটাও আমরা শিখব, সেটাও আমরা ফুল ক্লাসে আমরা শিখব। এবং ইংলিশে আমরা টোটাল আচ্ছা, তোমাদের কিন্তু লিও বা সিংহ সম্বন্ধে আমি জাস্ট একটাই আওয়াজ দিয়েছিলাম, মানে টোটাল 17টা পয়েন্ট দিয়েছি। ঠিক আছে? লিও বা সিংহর আরও আছে,
টোটাল 30টা পয়েন্ট। তার মানে বুঝতে পেরেছো কি দিচ্ছি তোমাদেরকে ভান্ডার? ওই জন্য তো স্যার ওয়েট করছি। ভান্ডার মানে অফুরন্ত ভান্ডার, মানে একটা মানুষকে যখন বলবে না মানুষটা এরকম করবে, স্যার সবার কাছে গেছে জীবনে, সবাই শুধু বলেছে আমার খারাপ আর খারাপ আর খারাপ, আপনি স্যার বললেন আমার দ্বারা কিছু হবে। এই বনানিধি আমাকে বলেছিল স্যার আমার জীবনে আর কিছু হবে না, আমার জীবনে আর কিছু পাওয়ার নেই। আমি বলছি আপনার জীবনেই হবে, আপনিই পারবেন, তাই বলেছিলাম তো। এটার কারণটাই হচ্ছে তাই, জীবনে নিজের আশা আকাঙ্ক্ষা ছাড়বেন না, এগিয়ে যাবেন, তাহলে জীবনে সাকসেস পাবেন। আচ্ছা স্বস্তিক, তুমি কি স্টোরি শোনাবে বলেছিলে? শুনি আজ তাহলে ক্লাস টাইম। স্যার যেটা আপনাকে বললাম না যে অ্যাকচুয়ালি আমার চোখের সামনে ছিল একরকম পার্সোনালিটি দেখছিলাম, তারপরে হঠাৎ করে সার্টেন একটা ডেটের পরে তার পুরো পার্সোনালিটিটা চেঞ্জ হয়ে গেছে আমার চোখের সামনে। আমি দেখতে পাচ্ছি, মানে তাকে দেখতে পাচ্ছি, তার সাথে বসছি, গল্প করছি, আগে যেমনটা ছিলাম তার থেকে টোটালি আলাদা। আমি ডিটেলস কিছু উল্লেখ করছি না, আমার খুব ক্লোজ। তো আপনি তারপরে জিনিসটা বললেন, তো আজকে অ্যাকচুয়ালি আমাকে জানায়নি, ওনার যে বাবা মা ছিল তো ওনারা কোনো একটা তন্ত্র বা তান্ত্রিকের কাছে নিয়ে গেছিলেন। তো আজকে উনি অ্যাকচুয়ালি পুরো ডিটেলসটা ক্লিয়ার করলেন যে ওনার একজন খুবই মানে আত্মীয় যিনি রিসেন্ট মারা গেছেন, এখনো 1 বছর হয়নি, মানে ওনার একটা এফেক্ট ওনার মধ্যে এসেছে, একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। আপনি যেটা বলেছিলেন এক্স্যাক্ট সেম কথাটা উনি মানে আজকে ক্লিয়ার করলেন। আমি অ্যাকচুয়ালি ওনাদেরকে বলে দিয়েছিলাম, তো ঠিক আছে, অ্যাকচুয়ালি বাবা মা তো নিয়ে গেছিল, আজকে সেম জিনিসটাই ধরা পড়লো। এটার কারণটা হচ্ছে ফ্রিতে তুমি যে সার্ভিসটা দিয়েছো না সেটা কখনোই পছন্দের হবে না। পেইড সার্ভিস একদম। আমি ফ্রিতে শেখালাম, তার মানে সে শিক্ষার কোনো দাম নেই। যখন আমি পয়সা নিয়ে শেখাবো সেটা অনেক ভালো, স্যার অনেক কিছু শেখাচ্ছে, স্যার অনেক কিছু দিচ্ছে, এটাই। আলটিমেটলি রেজাল্টটা কিন্তু সেম এলো যেটা আপনি আমাকে অলরেডি বলে রেডি করে দিয়েছিলেন। এবং তার সলিউশন কি সেটাও আমি বলে দিয়েছি, কি কি করতে হবে না। একদম 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 হনুমান যন্ত্র। আমার কাছে পয়সাটা বড় কথা না, একটা বাচ্চা সমস্যা আছে, বাচ্চাটাকে হেল্প করা, তাহলে গড আমাকে হেল্প করে দিল, ঠিক আছে। স্যার মিথুন রাশি বলুন, মিথুন রাশির পরের দিন ক্লাসে 13 তারিখ হচ্ছে বলবো হচ্ছে আরেকবার ফার্স্ট থেকেই শুরু করব, নেক্সটটা শুরু করব বিষ আর মিথুন আর হচ্ছে কর্কট, প্রথম 3 দিন এটা আছে, ঠিক আছে না? ছটা করে দেবো, ছটা করে করে দেবো। আর তারপরের দিন হচ্ছে বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, এটা সম্বন্ধে পড়াবো। প্রত্যেকটা রাশির ঘর আর অ্যাট্রিবিউট পড়াবো, ঠিক আছে? এগুলো দিয়ে করে সমস্তটা রেডি করবো। যে বনানিধির ছবিটা কে লাগিয়েছে? স্বস্তিক লাগিয়ে দিয়েছ? না না ম্যাম নিজেই লাগিয়েছেন মনে হয়। খুব সুন্দর আছে ছবিটা, একদম। মডিফিকেশন করুন, নিজেকে মডিফিকেশন করুন, জীবনে যত মডিফিকেশন করবেন তত জীবনে এগাতে পারবেন, ঠিক আছে? আমি পাঞ্জাবি পায়জামা পরি, আমি আবার জিন্সের প্যান্ট আর টি শার্ট পরি ঘুরে বেড়াই, ঠিক আছে? তখন আমি সেরকম। আবার যখন আবার কোট ব্লেজার পরতে হয় তখন আমি কোট ব্লেজার পরে ঘুরে বেড়াই, ঠিক আছে? মানে আমি জাস্ট লাইক যদি বলেন ওয়াটার, আপনি যে পাত্রে রাখবেন আমি সেই পাত্রের মতো। বলো বলো রাজেশ দা, বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে অনেক সময় দেখেছি যে হঠাৎ করে মানে পেপারে বা ইউটিউবে দেখি যে আজকে এই রাশির ফল ভালো হবে, আগামী ভালো কিছু আছে। এইটা স্যার কতটা সত্যি জিনিসটা? রাশি অনুযায়ী এই রাশি জাতকেরা এই হবে, এটা যদি বলো আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে 10 to 15% মেলে, ঠিক আছে? ওটা বলা মানে দিনের শুরুতে তোমাকে একটু মডিফাই করা, একটু চার্মিং করা, একটু চেয়ার আপ করা। কোনোদিনও মাল্টি লেভেল মার্কেটিং দেখেছো? কোনো অফিসে কাজ করেছো কেউ মাল্টি লেভেল কোম্পানিতে? ওই যেরকম সাবান করেছি স্যার, প্রোডাক্টেও করেছি এবং নেটওয়ার্ক মার্কেটিংও করেছি। সকালে গিয়ে হুক একদম একদম এমন জোশটা বাড়িয়ে দেয় যেন আজকে আমি 1 লাখ টাকা সেল করে দিয়ে চলে আসবো প্রোডাক্ট। মার্কেটে বেরা, তারপর তুই বুঝবি এই রোদের মধ্যে কি কষ্ট। এটাও ঠিক তাই যে সকালে আপনাকে একটা রিপোর্ট দিল, আজকে আপনার করা সমস্ত কাজ সাকসেসফুল হবে।
আপনার জীবনে নেওয়া আজকে সব ডিসিশন সুন্দর হবে। আজকে আপনি একটু মানসিকভাবে মনক্ষুণ্ণ থাকবেন। ভাই বলতে ক্ষতি কোথায়? সবাই জীবনে কিছু না কিছু প্রথম সকালে উঠে একটা না একটা অ্যাম্বিশন নিয়ে রাখে যে আজকে আমার এই কাজগুলো কমপ্লিট করবো, আজকে আমি এই কাজগুলো করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, রাতের মধ্যে যারা যারা পেমেন্ট করবে, পেমেন্ট করে আমাকে গ্রুপে স্ক্রিনশট দিয়ে রাখবে। সবাই স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে রাখো, যে পেমেন্ট করলো গ্রুপে স্ক্রিনশট দিয়ে রাখো। ঠিক আছে, এখানে আজকে ক্লাস শেষ করছি। কালকে আমাদের কোনো ক্লাস থাকবে না। কালকে একটা স্পেশাল ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে।